তো আজকে আমরা মিসলেনিয়াসের একটা হচ্ছে সেট আলোচনা করব। দেখো কতগুলো পারা যাবে। তো ফার্স্ট কোশ্চেন বলছে যে চোল শাসন ব্যবস্থার সঠিক স্তর বিন্যাস কোনটি? চোল ডাইনেস্টিতে সঠিক আমরা যেটা বলছি যে সাম্রাজ্যের স্তর বিন্যাস, মানে সর্বোচ্চ স্তরে কে রয়েছে, সর্বনিম্ন স্তরে কে রয়েছে, কে ঝটপট উত্তর বলবে। সে ম্যাথ করতে হবে, 100টা কোশ্চেন করবো আজকে। কি হবে? যে কোনো শাসন ব্যবস্থার সর্বনিম্ন স্তরে কি থাকে, কে থাকে বলো? সর্বনিম্ন স্তরে কি থাকে? আর এটা বাচ্চা ছেলেও বলতে পারে। গ্রাম 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 থাকে। তাহলে এখানের মধ্যে অপশন একটাই আছে, গ্রাম, নাড়ু, নেই। কোট্টম আর মন্ডলা। এখানে একটাই অপশন আছে। এটা তো মানে অত জানাজানির খুব একটা প্রয়োজন নেই, দেখেই তো আমরা বুঝতে পারছি সর্বনিম্ন স্তরে কি হতে পারে, তাই না? অপশন এ আমাদের ঠিক। গণপরিষদে এটা দেখে শুনে উত্তর দেবে। ভারতকে স্বাধীন সার্বভৌম সাধারণতন্ত্র হিসেবে ঘোষণা করার প্রস্তাব কে দিয়েছিলেন বলো? বলা উচিত, বলা উচিত। এতক্ষণ সময় দেওয়া যাবে না, তাড়াতাড়ি বলতে হবে। 100 কোশ্চেন করতে হবে আজকে পুরোটাই। 75টা জিকে, 25টা ম্যাথ। কি অবস্থা! ভারত যে একটা সার্বভৌম গণতন্ত্র, এটা আমরা কোথা থেকে জানতে পারি বলো? কোথা বি থেকে আর জানতে পারি? আম্বেদকর। আমাকে বলো, এইটা আমরা কোথা থেকে জানতে পারি যে ভারত একটা সাধারণ সার্বভৌম সমাজতন্ত্র? এর উল্লেখ আমরা কোথায় পাই? ওই যে পিএম বেল, জওহরলাল নেহরু হবে তাহলে। পিএম বেল থেকে জানতে পারবো। বি আর প্রস্তাবনা, আম্বেদকর তাই তো? হবে। তাহলে প্রস্তাবনা বা প্রিয়ম্বল, প্রস্তাবনা বা প্রিয়ম্বল থেকে। তো প্রস্তাবনা যে পাবলিশ হয়েছিল সেটা প্রথম কে পেশ করেছিল বা কিভাবে পেশ হয়েছিল? মনে জওহরলাল করো, নেহরু অবজেক্টিভ লিখেছে। রেজলিউশন, হ্যাঁ, তাই তো? অবজেক্টিভ রেজলিউশন ছিল। তাহলে অবজেক্টিভ রেজলিউশনটা কে পেশ করেছিল? অবশ্যই আমাদের জওহরলাল নেহেরু পেশ করেছিল। গণপরিষদের প্রথম অধিবেশনে এটা পেশ করেছিল, মনে পড়ছে? গণপরিষদের প্রথম অধিবেশন হয়েছিল, পেশ হয়েছিল। দ্বিতীয় অধিবেশনে এটা পাস করা হয়েছিল। অবভিয়াসলি আমাদের জওহরলাল নেহেরু হবে উত্তর, তাই না? এগুলোর উত্তর দিতে হবে ঠিক করে, এগুলো ভুল উত্তর দিলে হবে? বেশিক্ষণ সময় দেওয়া যাবে না, তাড়াতাড়ি উত্তর দেবে। আচ্ছা, উৎসেচক কি? প্রোটিন। এক প্রকার, আমাদের উৎসেচক হলো এক প্রকার প্রোটিন, তাই তো? উৎসেচক হলো এক প্রকার প্রোটিন। আচ্ছা, কে প্রথম উৎসেচকের নামকরণ করেছিল? কোন ঐতিহাসিক, মানে কোন বৈজ্ঞানিক প্রথম উৎসেচকের নামকরণ করেছিল? কেউ জানে না উৎসেচকের নামকরণ কে করেছিল? উৎসেচকের নামকরণ করেছিল বিজ্ঞানী বুকনার। বুকনার এর নামকরণ করেছিল। Okay? আর উৎসেচক একটা প্রোটিন ধর্মী, উৎসেচক কি এক ধরনের প্রোটিন ধর্মী জৈব অনুঘটক। অনুঘটক বোঝো তো? আরে অনুঘটক বোঝো না বোঝো না? হ্যাঁ হ্যাঁ, অনুঘটক কি করে? অনুঘটকের কাজ কি? বিক্রিয়াকে ত্বরান্বিত করা। কেন হ্রাস করতে পারে না, সেটা কমাতে পারে? হ্যাঁ, যে কোনো রকমের আর কি ত্বরান্বিত করা, সেটা বাড়াতেও পারে কমাতেও পারে, কমানোর দিক থেকেও ইয়ে করতে পারে। তাহলে এটাই বলতে হবে, বিক্রিয়ার বেগকে ত্বরান্বিত বা হ্রাসান্বিত দুটোই করতে পারে, বাড়াতে পারে বা কমাতে পারে। আর জৈব অনুঘটক মানে এটা একটা জৈব, অজৈব অনুঘটক হলো জৈব অনুঘটক, মানে যেটা প্রাণী দেহে তৈরি হয়। Okay? আচ্ছা, প্রথম বৌদ্ধ সম্মেলনের সভাপতি কে, সভাপতিত্ব কে করেছিলেন? প্রথম বৌদ্ধ সম্মেলনের সভাপতিত্ব কে করেছিল? বসুমিত্র। বসুমিত্র। ভেরি গুড। সবাই কান ধরে একটু উঠবুস করো তো, একটু কান ধরে উঠবুস করো। প্রথম বৌদ্ধ সম্মেলন,
প্রথমটায় সবাকামী ছিল। না মহাকাশ্যপ মনে পড়েছে, মহাকাশ্যপ প্রথমটায় হ্যাঁ। প্রথমটায় মহাকাশ্যপ ছিল অজাত শত্রুর তারপরটা সময়। সবাকামী। তারপরটা সবাকামী ছিল কালাশোকের সময়ে দ্বিতীয়। তারপরে একটা তিস্য ছিল অশোকের সময়ে তৃতীয়। আর চতুর্থটা ছিল বসুমিত্র কনিষ্কের সময়ে। পরপর 4টা সিকোয়েন্সে সাজানো আছে। তাহলে অবশ্যই সভাপতিত্ব করেছিল কে? অবশ্যই মহাকাশ্যপ, যে প্রথম বৌদ্ধ সম্মেলনে সভাপতিত্ব করেছিল কে? আমাদের মহাকাশ্যপ, প্রত্যেকেই আমরা জানি, তাই তো? তাহলে ভুল বলবে কেন? ভুল বলার কোনো জায়গাই নেই এখানে। ওকে, নেক্সট। পরের কোশ্চেন বলছে ধূসর বিপ্লব কিসের সাথে সম্পর্কিত? গ্রে রেভলিউশন। ধূসর বিপ্লব আমাদের সারের সাথে সম্পর্কিত। সার, ঠিক আছে? আমাদের ধূসর বিপ্লব আমাদের সারের সাথে সম্পর্কিত। ভেরি গুড। আচ্ছা, মৎস্যের সাথে সম্পর্কিত কি বিপ্লব? ব্লু রেভলিউশন। ব্লু রেভলিউশন বা নীল বিপ্লব। ব্লু হলে মৎস্য, ডিম হলে হোয়াইট। হোয়াইট। ডিম হচ্ছে হোয়াইট। আর পাট? পাট হচ্ছে গোল্ডেন ফাইবার। গোল্ডেন ফাইবার, ঠিক আছে? ডিমটা সবগুলো মনে হোয়াইট তো রাখতে। দুধ। দুধ, হোয়াইটটা দুধের রাউন্ড, সরি একদম একদম সরি। ডিমটা হ্যাঁ হচ্ছে রাউন্ড রেভলিউশন, আর হোয়াইটটা হচ্ছে দুধ, মিল্ক। হোয়াইটটা হচ্ছে মিল্ক, হোয়াইটটা হচ্ছে মিল্ক। আর রেডটা কি ছিল? রেড মিট, মাংস। হ্যাঁ, মাংস, পেঁয়াজ। মাংস। মিট হচ্ছে টমেটো। পেঁয়াজ, গোলাপি আর বিপ্লব। ইয়েলো কি ছিল? হ্যাঁ, আর ইয়েলোটা কি? ইয়েলো তৈলবীজ ছিল, তাই না? ইয়েলো হচ্ছে তৈলবীজের সাথে সম্পর্কিত। আর বাদামি ব্রাউন কি ছিল? পেট্রোলিয়াম, চামড়া, চর্ম। চর্ম। চামড়া, হ্যাঁ, চর্মর সাথে, ঠিক আছে? মনে রাখতে হবে। আচ্ছা, মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিল? বৃহদত্ত। বৃহদ্র। তাকে কে পরাজিত করেছিল? মগধের রাজা নন্দ। কি নন্দ জানো? মহাপদ্মনন্দ। মহাপদ্মনন্দ। তাই? বৃহদ্রথকে মহাপদ্মনন্দ পরাজিত করেছিল? মৌর্য বংশের পরে ভুলে কোন গেলে বংশ? হবে? নন্দ। মৌর্য বংশটা তো ভুলে কাজ নন্দকে করা হয়। মানে ইয়ে করে এলো, নন্দকে হারিয়ে তো মৌর্য এলো। তোমরা ও ইতিহাসকে আচ্ছা। ভূগোল বানিয়ে দিছো। মৌর্য বংশের শেষে শুঙ্গ বংশ। মৌর্য ও বংশটা তাহলে হয়েছিল হ্যাঁ, নন্দদের পরাজিত করে, তাই না? পুষ্যমিত্র শুঙ্গ। সব ভুলে কাঁচকলা হয়ে গেছে। পুষ্যমিত্র শুঙ্গ মৌর্য সাম্রাজ্যের পতন ঘটিয়েছিল, তাই তো? সব ভুলে কাঁচকলা। অশোক হচ্ছে শ্রেষ্ঠ, ঠিক আছে? অশোক হচ্ছে শ্রেষ্ঠ সম্রাট। বিম্বিসার হচ্ছে হর্ষঙ্ক ডাইনেস্টির ছিল, হরিয়ঙ্ক ডাইনেস্টি। আর অজাতশত্রু হচ্ছে হর্ষঙ্কের শ্রেষ্ঠ শাসক। হর্ষঙ্কর শ্রেষ্ঠ, যেটা মগধের, প্রত্যেকেই মগধের সাথে। এর মধ্যে আমাদের অবশ্যই অ্যান্সার হচ্ছে বৃহত্তর। আচ্ছা, কবে সারা জুড়ে ওয়ার্ল্ড টিউবারকুলোসিস ডে, টিবি, যেটাকে আমরা যক্ষা রোগ বলি, কবে পালন করা হয়? 24শে মার্চ। 24শে মার্চ, 24th মার্চ, 24শে মার্চ ওয়ার্ল্ড টিউবারকুলোসিস ডে, টিবি ডে। যেটাকে আমরা টিউবারকুলোসিস বা টিবি, যেটাকে আমরা যক্ষা বলে থাকি, যক্ষা রোগ, ঠিক আছে? আচ্ছা, এবছরের থিম কি ছিল? এবছরের থিম ছিল ইয়েস উই ক্যান এন্ড টিবি। এবছরের থিম ছিল, 23শে মার্চে এটা হয়েছে। আচ্ছা, একটি পেন্ডুলামের দোলন কাল কিসের উপর নির্ভর করে? পেন্ডুলাম সম্পর্ক কি? টি ইজ ইকাল টু 2 পাই √L/G, মনে পড়ে? তাহলে কিসের উপর ডিপেন্ড করছে পর্যায়কালটা? যা, এত বলে দেওয়ার পরে উত্তর নেই কেন? ভরের উপরে।
আরে ও লিখে দিলাম তোরে গাধা, লেখাই তো আছে T2 পাই √L/G। এর মধ্যে ভরের কোনো ব্যাপার কি আছে? G ফর গ্র্যাভিটি, এর মধ্যে ওই ভর গো কিছু না, গ্র্যাভিটির সঙ্গে ঘনত্বও নেই, আকারও নেই, ও একমাত্র এর শুধু। লেন্থ আচ্ছা আচ্ছা। তো আমি তো লিখে দিলাম, আমি লিখে দেওয়ার পরেও যদি উত্তর না দিতে পারো তাহলে হয়? পরীক্ষার সময় উত্তর এভাবে লিখে দিলেও তোমাদেরকে বলে দিলেও লিখতে পারবে? তাহলে এতটা বলে দিলাম, তারপর উত্তর দাও। আচ্ছা, বিজ্ঞানী ফুকোর পরীক্ষা দ্বারা কি প্রমাণ করেছে? বিজ্ঞানী ফুকো তার পরীক্ষার দ্বারা কি প্রমাণ করেছিল? পৃথিবীর আহ্নিক পৃথিবীর গতি বর্তমান। পৃথিবীর আবর্তন গতি বর্তমান। আবর্তন গতি মানে যেটাকে আমরা বার্ষিক গতি বলি, ঠিক আছে? পৃথিবীর যে আবর্তন গতি বা বার্ষিক গতি রয়েছে সেটা বিজ্ঞানী ফুকোর পরীক্ষা থেকে আমরা জানতে পারি। বার্ষিক গতির ফলে কি হয় আর আহ্নিক গতির ফলে কি হয়? আহ্নিক গতির ফলে দিন রাত্রি, জোয়ার ভাটা, এগুলো হয়। আর বার্ষিক গতির ফলে কি হয়? যা, তো খারাপ অবস্থা। ঋতু ঋতু পরিবর্তন। পরিবর্তন। ঋতু পরিবর্তন। ক্লাস 3 এর বাচ্চাদের পড়ানো হয়, ক্লাস 3 এর বাচ্চারা এগুলো পড়ে গো। হ্যাঁ, এগুলোকে আবার নতুন করে বলবে স্যার আমি তো ভুলে গেছি, সব বলো না বাবা। ক্লাস 3 এর বাচ্চা, তোমাদের বাচ্চা কাচ্চা থাকলে ক্লাস 3 এর বাচ্চাকে এগুলো পড়ানো। তৃতীয় পানিপথের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? আহমেদ শাহ আবদালি আর বাজিরাও। আহমদ শাহ আবদালি আর বালাজি বাজিরাও। কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1761। 61, 1761। 1761। ভেরি গুড। কে জিতেছিল এতে? কে জিতেছিল? আহমেদ শাহ আবদালি আহমদ শাহ আবদাল। আবদালি জিতেছিল এবং বালাজি বাজিরাও পরাজিত হয়েছিল। এই খবর শুনে বালাজি বাজিরাও এর মৃত্যু হয়েছিল, পড়িয়েছিল, তাই তো? 1761। আচ্ছা, নিম্নলিখিত কোন ধাতুর আয়ন সালোক সংশ্লেষে ইলেকট্রন পরিবহন করে? বলো। ফটোসিনথেসিসের সময় ইলেকট্রন পরিবহন করে কে? কোন ধাতুর আয়ন? এ আয়ন প্লাস। মানে বুঝতে পারছি, কি প্লাস? পটাশিয়াম কে প্লাস। ও কে প্লাস না, অ্যান্সার হবে লোহা, Fe প্লাস। লোহা কি করে? আমাদের সালোক সংশ্লেষে ইলেকট্রন পরিবহনে সাহায্য করে। ভূপৃষ্ঠের কোন স্থানে কেন্দ্রাতিক বল অনুভূত হয় না? হ্যাঁ, এতক্ষণ নিরক্ষরেখায়। ডি। নিরক্ষ। নিরক্ষীয় অঞ্চলে। ভেরি গুড। বলেছে অনুভূত মেরুতে। হয় না, স্যার একটা লাঠি মেরুতে স্যার, মেরুতে। তাহলে এরকম ভুল মেরুতে। বললে হবে? কেন ভুল বলছে এগুলো? নিরক্ষরেখায় বাবা সর্বাধিক হয়, নিরক্ষরেখায় সর্বাধিক হয়, কারণ এই যে পৃথিবী এরকম গোল করে ঘুরছে, সব থেকে বেশি কেন্দ্রাতিক বল তো তার নিরক্ষীয় রেখা বরাবর হবে। আর উপরে যে লাট্টুর উপরে থাকবে সে কি কখনো কিছু ফিল করতে পারবে? ওই জন্যই তো মেরু অঞ্চলে হয় না কেন্দ্রাতিক বল, সেন্ট্রিফিউগাল ফোর্স। মেরুতে সবচেয়ে বেশি অনুভূত হয়, মানে নিরক্ষীয় অঞ্চলে সবচেয়ে বেশি অনুভূত হয়, মেরু অঞ্চলে হয় না, একদমই হয় না বলতে গেলে। পাউরুটি কাটার ছুরি কোন শ্রেণীর লিভার? তৃতীয়। তৃতীয় শ্রেণীর লিভার। তৃতীয় শ্রেণীর লিভার। পাউরুটি কাটার ছুরি হচ্ছে আমাদের তৃতীয় শ্রেণীর লিভার, ঠিক আছে? টাইপ 3 লিভার। কোন দেশের এরোস্পেস ইন্ডাস্ট্রিজ নতুন দিল্লিতে ইন্ডিয়ান সাবসিডারি এরোস্পেস সার্ভিস ইন্ডিয়া চালু করেছে? খুব ইম্পর্টেন্ট। কি জাপান। ইসরায়েল? একটা কোশ্চেন। ইসরায়েল। ভেরি গুড, ইসরায়েল। কোন শিখ গুরু সচ্চা বাদশাহ নামে পরিচিত? সচ্চা বাদশাহ বা সচ্চা বাদশাহ। হরগোবিন্দ। হরগোবিন্দ। হরগোবিন্দ ছাড়া আর কোন শিখ গুরু ছিল? কি বললেন স্যার? আরেকজন। হরগোবিন্দ ছাড়া আর কে সচ্চা বাদশাহ নামে পরিচিত ছিল? বান্দা বাহাদুর। মনে পড়ছে?
হ্যাঁ, তারিখও সব ভুলে গেছি। বাবা ভুলে গেছি বললে তো হবে না তো। যাই হোক, বান্দা বাহাদুরকে কে হত্যা করেছিল? ফারুক সিয়ার। পরীক্ষার সময় বাবু সবাই এটাই বলবে, ও ভুলে গেছো, ঠিক আছে বাকি সব ভুলে যাও। দিন পর পরীক্ষা হবে, মিসলেনিয়াস পরীক্ষা আছে, ভুলে গেছি বললে হবে না বাবা, সবসময় নিজেকে রেডি রাখতে হবে। ঠিক আছে, ভুলে গেছি এটা এক্সকিউজ কেউ শুনবে না। লোকসভার স্পিকার নির্বাচিত করেন? কে লোকসভার স্পিকার লোকসভার নির্বাচন করে? সদস্যরা এবং রাষ্ট্রপতি। লোকসভার সদস্যরা, ঠিক আছে, লোকসভার যারা নির্বাচিত সদস্যরা রয়েছে তারা। এবার যদি কোশ্চেন করে লোকসভার স্পিকারকে কে অ্যাপয়েন্ট করে? অ্যাপয়েন্ট রাষ্ট্রপতি। করে, একদম। যদি দেখো, যদি এখানে নির্বাচন বলে সেটা লোকসভার সদস্য, আর কিন্তু যদি অ্যাপয়েন্ট বলে তাহলে হবে সেটা রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট কি করে? অ্যাপয়েন্ট করে, ঠিক আছে, কিন্তু নির্বাচন করে সদস্যরা। রঞ্জিত সিং এর রাজধানী কোথায় ছিল? মহারাজা অমৃতসর। রঞ্জিত সিং এর রাজধানী, তাই কি অমৃতসরে ছিল? ছিল লাহোরে। অমৃতসরে কোথায় ছিল বাবা? লাহোরের, লাহোর ট্রিটি হলো, অমৃতসরের ট্রিটি হলো লাহোরে, অমৃতসরে কোথায় চীনের যাওয়া? সন্ধিটা। রঞ্জিত সিং এর ক্যাপিটাল লাহোর ছিল। Yes. আচ্ছা, ইবাদত খানা কোথায় অবস্থিত? ফতেপুর এত দেরি? সিক্রির নিকট। ফতেপুর সিক্রির নিকট। অবশ্যই ফতেপুর সিক্রির নিকট, মানে অ্যাকচুয়ালি ফতেপুর সিক্রিটা কে বানিয়েছিল? ফাউন্ডেড বাই আকবর। আকবর আকবর। বানিয়েছিল। কবে বানিয়েছিল? 1575 ধর্মীয় আলাপ আলোচনার জন্য। এবং ইবাদত খানার মধ্যে অনুবাদ কক্ষ ছিল, যেখানে সমস্ত ধর্মের মানে সমস্ত বইয়ের অনুবাদ হতো। কোন রাজ্যে ল্যাটেরাইট মৃত্তিকা সবচেয়ে বেশি দেখা যায়? কর্ণাটক। 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 কর্ণাটকে আমাদের ল্যাটেরাইট মৃত্তিকা সব থেকে বেশি দেখা যায়, কর্ণাটক। আচ্ছা, দশমিক পদ্ধতি কোন যুগে আবিষ্কৃত হয়েছিল? গুপ্ত যুগে। বৈদিক যুগে। অবশ্যই গুপ্ত যুগ। বাবা, গুপ্ত বৈদিক যুগে যুগ। না বাবা, গুপ্ত আর্যভট্ট যুগে। করেছিল, আর্যভট্ট। এর পিছনে আমাদের আর্যভট্ট, একদম ঠিক, আর্যভট্ট। দশমিক পদ্ধতি আর্যভট্ট। আচ্ছা, সম্প্রতি কে ব্যাংক অফ মহারাষ্ট্রের এমডি সিইও হয়েছেন? এটা হবে নিধু সাক্সেনা। যেগুলো হয়তো মনে থাকবে না, কিন্তু এরকম এক একটা থাকবে, ঠিক আছে? এক একটা কোশ্চেন এরকম থাকবে, মাথায় রাখতে হবে। এটা আমি কিছু বলছি না, এটা কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন, কিন্তু এটা পড়তে পারে যে এর আগে কে ছিল, কার জায়গায় এসেছে। রাজীব কুমার, ঠিক আছে, রাজীব কুমারের প্লেসে নিধু সাক্সেনা এসেছে। আচ্ছা, ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠা হয়েছিল? 1800 সালে। 1800। 1800। কে বানিয়েছিল? হ্যাঁ, তাই তো, নাকি অন্য কেউ? লর্ড ওয়েলিস। আর ফোর্ট উইলিয়াম দুর্গ হলে? এটা 1817। 1700। ভারতে প্রথম সংবাদপত্র প্রকাশ করেছিল কে? বা হ্যাঁ, কে? অগস্ট কি? অগাস্ট হিকি। হিকির পত্রিকা কি ছিল? বেঙ্গল গেজেট। বেঙ্গল গেজেট। বেঙ্গল গেজেট, হিকির বেঙ্গল গেজেট ছিল প্রথম সংবাদপত্র। আচ্ছা, রাষ্ট্রপতি কার সুপারিশ অনুযায়ী জরুরি অবস্থা ঘোষণা করেন? প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী।
বেঙ্গল গেজেটটা কত সালে মনে আছে? বেঙ্গল গেজেট কত সালে? 1780। ঠিক আছে, পরীক্ষায় সাল দিয়েই কোশ্চেন পড়ে, মনে রাখবে। আর বেঙ্গল গেজেটটা হচ্ছে ইংরেজি ভাষায় প্রকাশিত হতো প্রথম। ঠিক আছে, ইংলিশ। এটা কি হবে? কার সুপারিশ অনুযায়ী জরুরি অবস্থা জারি করেন? অ্যান্সার হবে মন্ত্রী পরিষদ। কখনোই নয়, মন্ত্রী পরিষদ। ঠিক আছে, প্রধানমন্ত্রী সেই সময় প্রধানমন্ত্রী দেখো এমন একজন ব্যক্তি যে সব করবে কিন্তু কোনো কিছুর জন্য সে রেসপন্সিবল নয়। প্রধানমন্ত্রী এরকম। ঠিক আছে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রী পরিষদ। প্রধানমন্ত্রী একা কিছু না, সবকিছু মন্ত্রী পরিষদ। ওকে, 3 ধরনের জরুরি অবস্থা হয়। তাই উষ্ণতা বৃদ্ধি পেলে রোদ হ্রাস পায় কার? হ্যাঁ, এতক্ষণ অপেক্ষা করতে হবে। অর্ধ পরিবাহী সিলিকন। হ্যাঁ, সিলিকনে অর্ধ পরিবাহী যেগুলো হয় তার মধ্যে সিলিকন। সিলিকন ছাড়া আর কি আছে? জার্মেনিয়াম। জার্মেনিয়াম, সিলিকন, এই ধরনের অর্ধ পরিবাহী সেমিকন্ডাক্টর। আচ্ছা, ভারতের সংবিধানে কোন পদের উল্লেখ নেই? উপপ্রধানমন্ত্রী। উপপ্রধানমন্ত্রী। আচ্ছা, ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে? প্রথমটা কি? সরদার বল্লভভাই প্যাটেল। প্যাটেল। হ্যাঁ, প্যাটেল। সরদার বল্লভভাই প্যাটেল। আর লাস্ট লাস্টটা ভুলে গেছি। লাস্ট ভুলে গেছি। লাল বাহাদুর শাস্ত্রী নয়, লাল কৃষ্ণ আদবানি। লাল কৃষ্ণ আদবানি আমাদের অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে ছিল, আর সরদার প্যাটেল নেহেরুর সঙ্গে ছিল। ঠিক আছে, আচ্ছা, এটা কিন্তু কোনো কনস্টিটিউশনাল পোস্ট না। আচ্ছা, যাই হোক, পরের কোশ্চেন। ওই যে মানুষের দেশ সবচেয়ে বড় কোষ কি? নিউরন। নিউরন। নিউরন হচ্ছে মানুষের দেহের সবচেয়ে বড় কোষ। ভেরি গুড, সবচেয়ে বড় কোষ হচ্ছে আমাদের নিউরন। আচ্ছা, এল&টি হোল্ডিং লিমিটেড এর নাম পরিবর্তন করে কি নাম রাখা হলো? এল&টি ফাইন্যান্স হোল্ডিং লিমিটেড কোম্পানির নাম পরিবর্তন করে কি নাম রাখা হয়েছে? অপশন ডি। অপশন না, অ্যান্সার হচ্ছে কি হবে? ক্যাপিটাল ফিন্যান্স L&T সার্ভিস লিমিটেড। না, এল&টি ফাইন্যান্স লিমিটেড, অপশন সি। এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে এল&টি ফাইন্যান্স লিমিটেড। ঠিক আছে, ফাইন্যান্স হোল্ডিং লিমিটেডের পরিবর্তে ফাইন্যান্স লিমিটেড করা হয়েছে। দ্বিতীয় গোলটেবিল বৈঠকের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? আরউইন। লর্ড লর্ড আরউইন। আরউইন। লর্ড আরউইন, তাই তো? আচ্ছা, আমি একটু গুগল দেখাই। ঠিক আছে, এখানে পেয়ে গেছি। সুন্দর সুন্দর পেয়ে গেছি, দেখো। কবে ছিল? 3 এপ্রিল 1926 থেকে 18 এপ্রিল 1931। ডেট পেয়েছো? আর রাউন্ড টেবিল কনফারেন্স শুরু হয়েছিল 7 সেপ্টেম্বর 1931 থেকে 1 ডিসেম্বর 1931। তাহলে কি বাবা তখন লর্ড আরউইন ছিল? তাহলে আরউইন চলে গেছে, এসেছিল তারপরের ভাইসরয় লর্ড ওয়েলিংটন। মনে থাকবে? বোঝা গেল আমি কেন টাইমটা ওয়েস্ট করে তোমাদের দেখালাম? মনে থাকবে তো? হ্যাঁ স্যার। কারণে আমি তৃতীয়টাও কি উইলিংটন? কি বলছো? তৃতীয় গোলটেবিল বৈঠকও কি হ্যাঁ, উইলিংটন? তৃতীয়তে উইলিংটন, একদম। ঠিক আছে। আচ্ছা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিম্নলিখিত কোন সম্রাটের কাছ থেকে দেওয়ানি লাভ করেছিল?
দ্বিতীয় শাহ দ্বিতীয় কি হবে? দ্বিতীয় শাহ আলম। ঠিক আছে, দ্বিতীয় শাহ আলম কে ছিল বাবা? কে ছিল দ্বিতীয় শাহ আলম? মুঘল সম্রাট। মুঘল সম্রাট। মুঘলটা কোথায় থাকে? দিল্লিতে থাকে। আর এই যে দ্বিতীয় এই যে দেওয়ানি লাভটা হয়েছিল, এটা কোথায় হয়েছিল বাবা? 1765 দেওয়ানি লাভ কোথায় হয়েছিল? বাংলা হয়েছিল অযোধ্যাতে। অযোধ্যার নবাব কে ছিল? সুজাউদ্দৌলা। তাহলে অযোধ্যায় সাইন হয়েছিল সুজাউদ্দৌলার দরবারে। সাইন করেছিল কে? দ্বিতীয় শাহ আলম। মনে থাকবে? আর বাংলাতে কে করেছিল? মীর কাসিম। বাংলার নবাব ছিল মীর জাফর, কিন্তু লড়াইটা করেছিল মীর কাসিম। ওকে, তিনজনের মিলিত বাহিনীতে বক্সারের যুদ্ধ হয়েছিল 64, তার ফলে। তাহলে সাইন হয়েছিল সুজাউদ্দৌলার দরবারে, কিন্তু সাইন করেছিল দ্বিতীয় শাহ আলম মুঘল সম্রাট। মনে থাকবে? আর ট্রিটিটা ছিল এলাহাবাদের দ্বিতীয় চুক্তি। ঠিক আছে, এলাহাবাদের দ্বিতীয় চুক্তি। সমরগড়ের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? ঔরঙ্গজেবের দ্বারা ছিল। ঔরঙ্গজেব আর দারা শিকো। ঠিক আছে, তারপরে ঔরঙ্গজেব তার যে দাদা, দারা শিকোর গলা কেটে তার বাবাকে গিফট করেছে, কারণ তার খুব ফেভারিট ছিল। এই তো সমরগড়ের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? মানে ঔরঙ্গজেবের শাসক হওয়া কবে ছিল? 1658। এগুলো মনে রাখতে হবে, কিছু করার নেই। তাই ভুলে গেছি, কেউ শুনবে না বাবা। পরীক্ষায় কোশ্চেন করলে করবেই। প্রস্তাবনা কত সালে সংশোধিত হয়? 1942। 1976। কি হবে বলো? সরি স্যার, 42 উনিশশো 1976 সালে। 1976 সালে কে করেছিল বাবা? ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী। ঠিক আছে, আচ্ছা একটা প্রশ্ন করি। ঠিক আছে, একটা প্রশ্ন করি, যে ভারতের মধ্যে, ভারতের অনেক তো প্রাইম মিনিস্টার হয়েছে, সেই প্রাইম মিনিস্টারের মধ্যে সব থেকে বেশি ভাষায় কে কথা বলতে পারে? বলতে পারবে? সবচেয়ে বেশি ভাষায় কে জানতো, মানে কথা বলতে পারতো, জানতো? সবচেয়ে বেশি ভাষা কে জানতো? বলতে পারবে? পারবে না? অ্যান্সার হচ্ছে পিভি নরসিম্হা রাও। পিভি নরসিম্হা রাও 17টা ভাষায় কথা বলতে জানতো। ক্যান ইউ বিলিভ ইট? 17টা ভাষায় কথা বলতে পারে। 11টা ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, আর হচ্ছে 6টা ফরেন ল্যাঙ্গুয়েজ। তার থেকে কম ইন্দিরা গান্ধী 8টা ভাষায় কথা বলতে জানতো। ঠিক আছে, আর হচ্ছে তারপরে আমাদের হচ্ছে মনমোহন সিং 4টে ভাষায় জানতো। এই প্রাইম মিনিস্টারের মধ্যে একমাত্র একজন প্রাইম মিনিস্টার আছে যে হচ্ছে অ্যাডপ্টেড। অ্যাডপ্টেড মানে বোঝো তো? অ্যাডপ্টেড কে বুঝতে পারবে? কে বলো তো অ্যাডপ্টেড প্রাইম মিনিস্টার? মানে জন্ম থেকে সে অ্যাডপ্টেড, সে হচ্ছে নরসিম্হা রাও। ঠিক আছে, একমাত্র অ্যাডপ্টেড, মানে প্রাইম মিনিস্টার হিসেবে অ্যাডপ্টেড না, নিজে জন্মসূত্রে অ্যাডপ্টেড। অভ্রে প্রকৃতি নয় কোনটি? মেনলি আকরিক বলতে চাইছে। কি হবে? হবে না, অভ্রের আকরিক নয়। তাহলে বাকি যেগুলো আছে সেগুলোর কথা একটু বলে দিই, তাহলে শেষে নিজেরাই বুঝে যাবে। এই যে আমাদের রয়েছে
মাস্কোরাইট, ঠিক আছে, মাস্কোরাইট। মাস্কোরাইটটা কিসের আকরিক? শ্বেত অভ্র, সাদা রঙের যে অভ্র হয় শ্বেত অভ্র হচ্ছে মাস্কোরাইট, তার মানে এটা হবে না, ঠিক আছে। বায়োটাইট, এটা হচ্ছে কৃষ্ণ অভ্র, মানে কালো অভ্র, কৃষ্ণ অভ্রের বায়োটাইট। লেপিডোটাইট, এটা এটা হচ্ছে গ্রে, ধূসর বর্ণের, বাংলায় লিখছি তো, বাংলায় লিখি ধূসর, ধূসর অভ্র। তাহলে সিডেরাইটটা কি? নিশ্চয়ই হবে উত্তর। এটা কি সেটা তো বলতে হবে না, বলবো না? এটা হচ্ছে লোহার আকরিক, লোহার আকরিক। এটা হচ্ছে লোহার আকরিক। অবভিয়াসলি এখানে আমাদের উত্তর আমাদের কাছে প্রত্যেকের কাছে ক্লিয়ার, এটা হচ্ছে সিডেরাইট। মনে থাকবে? 30 ডিগ্রি তাপমাত্রায় কোন ধাতুটি গলে যায়? গ্যালিয়াম। ক্যালিয়াম। ক্যালিয়াম হচ্ছে 30 ডিগ্রি তাপমাত্রায় গলে যায়। ভেরি গুড। নেক্সট, ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো বর্তমান যুব সমাজকে মহাকাশ প্রযুক্তিবিদ্যায় পড়াশোনার আগ্রহ সৃষ্টি করতে সম্প্রতি কোন প্রোগ্রাম চালু করেছে? এটা কি ইউভিকা? না, এটা হচ্ছে স্টার্ট স্টার। 2024, ঠিক আছে, স্টার্ট 2024, স্টার্ট 2024 ইসরো চালু করেছে। এটা আমাদের এপ্রিল থেকে মে, মানে এটা অলরেডি আমাদের হয়ে গেছে, এপ্রিল টু মে 2024 এটা আমাদের হয়ে গেছে। সুপ্রিম কোর্টের বিচারপতিদের কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি। ভেরি গুড। প্রধান বিচারপতি। প্রধানমন্ত্রী নিজেও নিয়োগ করে বাবা, রাষ্ট্রপতি নিয়োগ করে। হ্যাঁ, এবার প্রধান বিচারপতি কি করে? প্রধান বিচারপতি রয়েছে মেন কলিজিয়ামের পার্ট, কলিজিয়াম পদ্ধতির মাধ্যমে হয়, ঠিক আছে, কলিজিয়াম পদ্ধতির হেডেড বাই ভারতের প্রধান বিচারপতি। কিন্তু বাবা অ্যাপয়েন্টমেন্ট সবসময় রাষ্ট্রপতিদের, যাকে তাকে বিচারক বলতে পারবে না, কিন্তু কাকে বিচারক নিযুক্ত করবে সেটা প্রধান বিচারপতি সাজেস্ট করবেন। বোঝাতে পারলাম না? পারলাম না? মনে থাকবে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। দুটোর মধ্যে যেন গুলিয়ে না যায়। হ্যাঁ, বিচারপতিদের নিয়োগ করে। যদি বলি হাইকোর্টের বিচারপতিদের কে নিয়োগ করে? হাইকোর্ট, হাইকোর্টের বিচারপতিদের রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি অ্যাপয়েন্ট করে, সেখানে রাষ্ট্রপতি। সেই রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতির পরামর্শ অনুযায়ী, ঠিক আছে। আর প্রধান বিচারপতিদের তো রাষ্ট্রপতি করে, শুধুমাত্র যেগুলো আমাদের সেশন কোর্ট হয় সেগুলো মানে সেই বিচারকরা এক্সামের মাধ্যমে হয়ে থাকে, ঠিক আছে। কিছু কিছু ক্ষেত্রে রাজ্যপাল অ্যাপয়েন্টমেন্ট দেয়, কিন্তু সেগুলো এক্সামের মাধ্যমে হয়, মাথায় রাখবে। আচ্ছা, রাষ্ট্রপতির হচ্ছে বা সুপ্রিম কোর্টের এদের অবসর হচ্ছে 65 বছর। 65 বছর বয়সে এরা অবসর নিয়ে থাকে। আচ্ছা, এবার এখানে একটা প্রশ্ন আসতে পারে যে কতগুলা সুপ্রিম কোর্টের বিচারপতি থাকবে, এটা কে ডিসাইড করবে? বিচারপতির সংখ্যা কে নির্ধারণ করে? পারবে বলতে? নির্ধারণ করে কে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রধান বিচারপতি। ভারতের রাষ্ট্রপতি। সংসদ, ভারতের সংসদ পার্লামেন্ট ডিসাইড করে। হ্যাঁ, পার্লামেন্টের পার্লামেন্ট পরামর্শ ডিসাইড, অনুসারে। একদম পার্লামেন্ট ডিসাইড করবে কতগুলো জাজ থাকবে। পার্লামেন্ট যদি বলে 10টা বাড়াতে হবে, বাড়িয়ে দিবে, ঠিক আছে। কিন্তু কাকে কাকে বাড়াবে সেটা রাষ্ট্রপতি অ্যাপয়েন্ট করবে, সাজেস্ট করবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। হতেই পারে সুপ্রিম কোর্টের চাপ বেড়ে গেছে, তখন এটা করতে পারে পার্লামেন্টের অনুমোদন। আচ্ছা, ফোটোমিটার কি? আলোর তীব্রতা মাপার জন্য। আলোর তীব্রতা মাপার যন্ত্র। ভেরি গুড। ভারতে প্রাপ্ত কয়লা প্রধানত কি জাতীয়? বিটুমিনাস। বিটুমিনাস বিটুমিনাস। কয়লা।
একদম, ভারতে বেশিরভাগ যে কয়লা পাওয়া যায় সেগুলো হচ্ছে বিটুমিনাস। অ্যাপ্রক্স আমাদের সমস্ত কয়লার 80% হচ্ছে বিটুমিনাস। আচ্ছা, সাতবাহন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। শিমুক। সিমুক। সিমুক। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে সিমুক। ক্যাপিটাল কোথায় ছিল বাবা সিমুকের? সব ভুলে কাজ করলাম। প্রতিষ্ঠান বা পৈঠান। প্রতিষ্ঠান বা পৈঠান। সেকেন্ড, ডাউনলোড হতে দেরি দ্বিতীয়। হচ্ছে, ওটা কি করে? আচ্ছা আচ্ছা, একটু স্লো দেখা যাচ্ছে বাকিতে? হ্যাঁ, একটু মাঝে মাঝে স্লো হয়ে যাচ্ছে। আচ্ছা, সেকেন্ড এর পরের রাজা কে ছিল? তার ভাই কানহা, প্রথম কৃষ্ণ। ওকে। আর শ্রেষ্ঠ শাসক কে ছিল? প্রথম গুরুত্বপূর্ণ রাজা হচ্ছে প্রথম শতকর্ণী, আর শ্রেষ্ঠ হচ্ছে গৌতমী পুত্র শতকর্ণী। ঠিক আছে। আর এই জিনিস মনে রাখবে, আমাদের ইন্ডিয়ান কালচারে কখনো কিন্তু এই যে টাইটেলের ব্যাপার কিন্তু কখনোই ছিল না। কখনোই দেখো কোনো এর যে এই মানে এই উমুক এই এরকম কিন্তু ছিল না যে রামমোহন রায়, এই ব্যাপারটা ইংরেজরা আমাদের মনে নিয়ে আসছে। এর আগে কিন্তু কখনোই আমাদের সবসময় কি হতো, কেউ হতো তার মা বা পিতার নামে হতো, কার নাম হতো রাম, হচ্ছে দশরথ পুত্র রাম, গৌতমী পুত্র শতকর্ণী, এভাবেই আমাদের পরিচয় ছিল। ব্রিটিশরা এসে আমাদেরকে টাইটেল চাপিয়ে দিয়েছে পিছনে, এই বংশ এই এই ব্যাপার। ঠিক আছে। আচ্ছা, রিহান বাঁধ কোন রাজ্যে অবস্থিত? রিহান। উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ, ভেরি গুড। রিহান হচ্ছে উত্তরপ্রদেশ। কি নামে আরেকটা কি নামে পরিচিত? আগের দিন লিখে দিয়েছিলাম। রিহান বাঁধ কি নামে পরিচিত? আমি আগের দিনই লিখিয়েছিলাম। গোবিন্দ বল্লভ পন্ত সাগর, মনে পড়ে? তাহলে ভুলে গেলে হবে। গোবিন্দ বল্লভ পন্ত সাগর, রিহান বাঁধ, উত্তরপ্রদেশে অবস্থিত। আচ্ছা, উৎপাদন বৃদ্ধির সাথে নিম্নলিখিত কোন ব্যয়টি বৃদ্ধি পায়? একটা রয়েছে ফ্যাক্টর কস্ট আর একটা হচ্ছে ভেরিয়েবল কস্ট। স্যার অপশন গুলো আসেনি। স্যার অপশন গুলো দেখতে পাচ্ছি না। অপশন কি এসে গেছে তো? পরিবর্তন ব্যয়। আচ্ছা, অপশন কি আসেনি বাকিদের? হ্যাঁ স্যার, মাঝে মাঝে অপশন আসছে না, ওই জন্য অ্যান্সার দিতে দেরি হচ্ছে। আচ্ছা, আমি একটু বলে দিচ্ছি, দেখো তাহলে আমাদের বুঝে যাবে যে আমাদের কোনো কিছু প্রোডাকশন করতে গেলে আমাদের দু রকমের কস্ট থাকে। একটা হচ্ছে প্রান্তিক কর, মানে সেটা সব তোমাকে কিছু খরচ তোমাকে দিতে হবে। যেমন কি, যে তোমার হচ্ছে এক্সপেন্সেস, মানে তোমার ধরো হচ্ছে রেন্ট, রেন্ট তোমাকে দিতে হবে তুমি প্রোডাকশন করো না করো। ভেরিয়েবল কস্ট তোমার চেঞ্জ হবে, কারণ কি এর মধ্যে স্যালারি থাকবে, তোমার কাঁচামাল কেনা থাকবে, সেগুলো হবে। ঠিক আছে। আচ্ছা, সম্প্রতি কোন বীমা কোম্পানি ট্রাভেল ক্লাস প্লাস নামক ভ্রমণ বীমা চালু করেছে? ট্রাভেল গ্লাস প্লাস বীমা মানে বুঝতে পারছি, টাটা, টাটা এআইজি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি। নেক্সট, নিম্নলিখিত কোনটি স্তূপ পর্বতের বৈশিষ্ট্য নয়? নিম্নলিখিত কোনটি স্তূপ পর্বতের বৈশিষ্ট্য নয়? স্তূপ পর্বতের বৈশিষ্ট্য নয় কোনটা? এই দেখা যাচ্ছে না, বলো। লিঙ্গযুক্ত হয় ওইটা। এই পর্বত শৃঙ্গযুক্ত হয়, স্তূপ পর্বতের কোনো শৃঙ্গ থাকে না। ঠিক আছে, সেই জন্যই তার নাম হচ্ছে স্তূপ পর্বত। মৌর্য সাম্রাজ্যের প্রধান বিচারপতিকে কি নামে অভিহিত করা হতো? স্যার মহামাত্র। ধর্মাধিকারী। মহামাত্র একদম নয়।
তো যারা বিভিন্ন জায়গায় ধর্ম প্রচার করত। কণ্টক সাধারণত যারা বিচারাগারের প্রধান, মানে যারা হচ্ছে তোমার ওই একদম জেলার টাইপের, তাদেরকে বলা হতো। হ্যাঁ, কিন্তু প্রধান বিচারপতিকে ধর্মাধিকারীণ্য বলা হতো। কবে হিনজান মহাযানের উদ্ভব হয়েছিল? কোন সম্মেলনে? চতুর্থ সম্মেলনে। চতুর্থ বৌদ্ধ, সেটা হচ্ছে কনিষ্কের সময়। ঠিক আছে, কনিষ্কের সময়, আমি একটু আগে লিখেছিলাম 4টা স্টেশন কোথায়। তো কনিষ্কের সময় হিনজান মহাযান হয়েছে, ডিভিশন হয়ে গেছিল এই সময়। প্লাস্টার অফ প্যারিস জমার বাঁধার কারণ? হাইড্রোলাইসিস। হাইড্রোলাইসিস কি? কথাটা হাইড্রোলাইসিস না, হাইড্রোলাইসিস আলাদা জিনিস আর হাইড্রেশন আলাদা জিনিস। ও দুটোই জলের কথা, দুটোই জলের কথা। হাইড্রোলাইসিস আলাদা জিনিস আর হাইড্রেশন আলাদা জিনিস। হাইড্রেশন মানে ডিহাইড্রেশন, মানে কি শরীর থেকে জল বেরিয়ে যাওয়া, হাইড্রেশন। আর হাইড্রোলাইসিস মানে কি তোমার শরীরে জল প্রবেশ করা। ওই জন্য হাইড্রেশন আর ডিহাইড্রেশন উল্টো ব্যাপার। হাইড্রোলাইসিস পার্থক্য আছে অবশ্যই। কোন অংশকে জার্মান চিরুনি বলা হয়? মানবদের কোন অংশকে জার্মান চিরুনি বলা হয়? সিম্পল প্রশ্ন। বক্ষপিণ্ড। আরে বাবা, ছেলেরা কি করে, চুলাইরাই কিভাবে? হাতের চিরুনির আঙুল। পরিবর্তে। হাতে ও একদম, আচ্ছা আচ্ছা। এটা আমরা ভালো করেই জানি। ঠিক আছে, ছেলেদের ওই মানে চুলা এড়ানোর খুব হাতের আঙুল দিয়ে হয়ে যায়। যাই হোক, তো চিরুনি টিরুনি লাগে না আমাদের। নিম্নলিখিত কোনটি আদর্শ বন্দর গড়ে ওঠার পরিবেশ নয়? নয় বলছে, হ্যাঁ। অবিস্তৃত পোতাশ্র। ভগ্ন উপকূল রেখা। সে অবিস্তৃত পোতাশ্রয়। দেখো, পরিবেশ নয় বলছে, ভগ্ন উপকূল সব থেকে গুরুত্বপূর্ণ, মানে সেটা তো হওয়া দরকার, এই জন্য গুজরাটে এত বেশি হয়েছে। এটা তো, এটা বালুচরের অনুপস্থিতি যদি থাকে অবশ্যই ভালো। দেখো, এত পয়সা দিয়ে কলকাতা বন্দরের হচ্ছে বাড়ি তুলতে হচ্ছে, বালুচর যদি থাকে। ঠিক আছে, এবার পরিবেশ নয়, সেটা হচ্ছে আমাদের দুটো, বন্দরের সম্মুখভাগ সংকীর্ণ আর অবিস্তৃত পোতাশ্রয়, দুটোই কিন্তু ঠিক অ্যান্সার। বিস্তৃত পোতাশ্রয় হলেও সুবিধা, আহ অবিস্তৃত মানে বেশি দূর নয়, এটাও হয়। আবার বন্দরের সম্মুখভাগ যদি ছোট হয়, সেটাও। এখানে অ্যান্সার দুটোই হয়, অ্যান্সার বি আর সি দুটোই অ্যান্সার হবে। এটা তো ডাউটফুল কোশ্চেন। অবিস্তৃত পোতাশ্রয় উত্তর হবে, বন্দরের সম্মুখভাগ সংকীর্ণ, দুটোই আদর্শ পরিবেশ নয়, দুটোর ক্ষেত্রে সমস্যা হবে, দুটোই উত্তর হবে। সম্প্রতি কোন রাজ্যের মিরাজ তানপুর আর মিরাজ শেরশার জিআই ট্যাগ পেয়েছে? উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশের হচ্ছে এটা আমাদের জিআই ট্যাগ পেয়েছে। আচ্ছা, রক্ত কণিকা সৃষ্টিকারী কলাকে কি বলা? এন্ডোপ্লাজমিক কলা। হেমাটোপোয়েটিক কলা। একদম, হেমাটোপোয়েটিক কলা। দেখো, হেমাটোলজি রক্ত সংক্রান্ত আলোচনা বা সবকিছু বুঝাই যাচ্ছে। হেমাটোপোয়েটিক কলা, সেখান থেকে আমাদের রক্ত কণিকা সৃষ্টি। আচ্ছা, চিংড়ির রেচন অঙ্গ জানি? সবুজ রঙ। সবুজ গ্রন্থি। সবুজ গ্রন্থি। চিংড়ি খাও তো নাকি? হ্যাঁ স্যার। হেভি লাগে, হ্যাঁ? আমি খাই না। আচ্ছা, মুদ্রাস্ফীতির অর্থ কি হয় মুদ্রাস্ফীতিতে? স্যার অপশন ডি, টাকার যোগানো বৃদ্ধি, উৎপাদনও বৃদ্ধি। তাই? সব ভুলে কাঁচকলা হয়ে গেছে। হ্যাঁ, মুদ্রাস্ফীতির উদাহরণ কি দিয়েছিলাম?
যে দোকানে গেছো, দোকানে গিয়ে দেখছো একটাই মোবাইল ফোন আছে, মোবাইল ফোন হ্যাঁ ছাড়া হ্যাঁ একটা হ্যাঁ চপ হ্যাঁ আছে, মনে পড়েছে মনে ঠিক পড়েছে। আছে, মনে পড়ছে একটাই চপ আছে। দোকানে গেছো তুমি, এবার মুড়ি খাওয়াবে বলে গেছো, দোকানে গেছো একটাই চপ আছে। দোকানদারকে বললে কত টাকা, তখন বললো 5 টাকা। আরেকজন তোমার বন্ধু এসে বললো ওই চপটা আমি খাবো, আমি 10 টাকা দেবো। সে বললো না আমি 15 টাকা দেবো। তো বলছে ঠিক আছে আমি 100 টাকা দেবো। তো বলছে আমি 500 টাকা দেবো। তো বললো আমি 2000 টাকা দেবো। তাহলে 5 টাকার চপ 2000 টাকা হয়ে গেল। কিসের জন্য? কারণ উৎপাদন কম আছে বলে। যদি উৎপাদন হতো তাহলে কি ওই একটা চপের দাম বাড়তো কখনো? দুজনে দুটা চপ, দুজনে দুটা চপ নিতে চলে যেত। কেউ বলতো 5 টাকার জায়গায় কি নিত, বেশি দাম বাড়তো না। উৎপাদন কম, সেই জন্যই মুদ্রাস্ফীতি। করেঙ্গে ইয়া মরেঙ্গে কোন আন্দোলনের সাথে যুক্ত? ভারত ছাড়ো আন্দোলন। ভারত ছাড়ো আন্দোলন, আমাদের গান্ধীজি বাবা। যাই হোক, ফেল হয়ে গেল। কি করে পপুলারিটি নেবে? না আইএনএ ট্রায়ালে নিজেদেরকে নিয়ে চলে আসে, বলে দেখো আমরা তাদের জন্য কত কিছু করেছি। নাটক প্রচুর। তড়িৎ চুম্বকীয় আবেশ কে আবিষ্কার করেন? মাইকেল ফ্যারাডে। মাইকেল ফ্যারাডে। মাইকেল ফ্যারাডে এটা আবিষ্কার করেছিলেন 1831, 1831-এ মাইকেল ফ্যারাডে আবিষ্কার করেছিল তড়িৎ চুম্বকীয় আবেশ। এই তড়িৎ চুম্বকীয় আবেশের মাধ্যমে আমাদের যত মোটর সবকিছুই আবেশের মাধ্যমে কিন্তু তৈরি হয়। আমাদের যে ইলেকট্রিক জেনারেটর, ট্রান্সফরমার সব কিন্তু এই তড়িৎ চুম্বকীয় আবেশের জন্যই কাজ করে। সবুজ বিপ্লব প্রচলন করেছিল কে? নরম্যান বোরলগ। নরম্যান বোরল্যাক, এই জন্য তাকে ফাদার অফ গ্রিন রেভলিউশন বলা হয়। আর ভারতের কে? এম এস এম এস স্বামীনাথন। স্বামীনাথন। ভারতে হলে সেটা এম এস স্বামীনাথন হয়েছে। সম্প্রতি প্রকাশিত গ্লোবাল ইউনিকর্ন ইন্ডেক্স অনুযায়ী ভারতের কততম স্থানে রয়েছে ভারত? তার দ্বিতীয় ভারত রয়েছে তৃতীয় তৃতীয়। স্থানে। থার্ড, ঠিক আছে, থার্ড তৃতীয় স্থানে রয়েছে। প্রথম স্থানে রয়েছে চীন। চীন রয়েছে প্রথম স্থানে। আর দ্বিতীয় স্থানে রয়েছে আমাদের ইউএসএ, সেকেন্ড। আচ্ছা, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1778। 1778 কে পাস করেছিল? কে পাস করেছিল? লর্ড লিটন। সব থেকে বাজে যে খচ্চর, লর্ড লিটন। কোন অ্যাসিডকে অয়েল অফ ভিট্রিয়াল বলা হয়? নাইট্রিক অ্যাসিড, তাই সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডকে বলা হয় H2SO4, সালফিউরিক অ্যাসিড, তাকে আমরা বলি অয়েল অফ ভিট্রিয়ল। নর্মদা তাপ্তি নদীতে বদ্বীপ না থাকার কারণ কি? কেন বদ্বীপ? বলো, সহজ কোশ্চেন। অপশন সি। অপশন, কারণ হচ্ছে অপশন ডি সবগুলোই। পলি কম উৎপন্ন হয়, উপনদীর সংখ্যা কম, প্রস্থ উপত্যকার মধ্যে দিয়ে যায়, নর্মদা সব কোন কারণ। নদী আছে? নেই তো, কম, ওই জন্যই কম বলেছে, কম। ও, কারণ হচ্ছে কম মানে হয়তো একটা দুটো আছে, এই সেন্সে ভেবেছিলাম। না, এটা বলছে কেন বদ্বীপ নেই। বদ্বীপ না থাকার কারণ, কম বা না থাকা একই ব্যাপার। বদ্বীপ না থাকার কারণ, হয় কম হবে বা থাকবে না। কারণ উপনদী যদি বেশি থাকে তাহলে কি হবে, জলপ্রবাহ বেশি হয়, জলপ্রবাহ বেশি হলে বদ্বীপ তৈরি হয়। আচ্ছা, মরুস্থলী গঠিত হয় কি দ্বারা? বালি দ্বারা। বালি দ্বারা, ঠিক আছে। মরুস্থলীতে বালিই থাকবে, আর কি থাকবে? বালি দিয়ে মরুস্থলী। আচ্ছা, প্রাচ ভুর কি? ভুর
হোয়াট ইজ ভূর? ওই সমভূমি অঞ্চলের পশ্চিমে অবস্থিত ছোট ছোট বালি আর কি। সমভূমি অঞ্চলের পশ্চিমে অবস্থিত ছোট ছোট বালিকে ভূর বলা হয়। আর প্রাচীন পলি দ্বারা গঠিত ভূমিকে কি বলা হয়? ভাবর, ভাঙর। ভাঙর বলা হয়। ঠিক আছে, ভাঙর বলা হয়। ঠিক আছে, ভাঙর বলা হয়। আর নতুন পলিযুক্ত ভূমিকে কি বলা হয়? খাদা। খাদার। খাদর বলা হয়। ঠিক আছে, আর হচ্ছে জলাভূমিকে কি বলা হয়? তাল বা খোদ। ভাবর বলা হয়। ঠিক আছে, জলাভূমিকে জলাভূমিকে ভাবর তাল বলা। বা কোরও বলা হয় না? আরে হ্যাঁ রে, তাল আলাদা জিনিস, রাক্ষস তাল, নৈনিতাল, তাল আলাদা জিনিস। বালিয়াড়ি অঞ্চলে পলি দ্বারা গঠিত জলাভূমিকে ভাবর বলা হয়। তাল আলাদা জিনিস, ঠিক আছে, তো একটু পার্থক্য আছে। আচ্ছা, আমি আমি পড়িয়ে দেবো একদিন, এগুলো আমি একটু পড়িয়ে দেবো। ঠিক আছে, কোনটাকে কি বলা হয় একটু ভালো করে আমি পড়িয়ে দেবো। আচ্ছা, নিম্নোক্ত কোন জেলার জলবায়ু উপক্রান্তীয়? পুরুলিয়া। কোন যে উপক্রান্তীয়, মানে কোন অঞ্চলটাকে স্যার, উপক্রান্তীয় বলা হয়? পূর্ব মেদিনীপুর। উপক্রান্তীয় কোন অঞ্চলটাকে বলা হয়? পৃথিবী এইটা উপক্রান্তীয় কোন অঞ্চলটাকে বলবে? এটা নিরক্ষরেখা, এটা কর্কটক্রান্তি রেখা, এটা আমাদের সুমেরু বৃত্ত, তারপরে আমাদের ব্যাপার। তো এর মধ্যে কোন অঞ্চলটাকে আমরা উপক্রান্তীয় বলবো? তাহলে মাঝের এই জায়গাটা ক্রান্তীয় অঞ্চল, তারপরে কিছুটা অংশ, 23.5-এর কিছুটা অংশ, এটা আমাদের উপক্রান্তীয় অঞ্চল, তারপরে আমাদের নাতিশীতোষ্ণ অঞ্চল, তারপরে একদম মরু অঞ্চল। উপক্রান্তীয় অঞ্চল মানে কর্কট ক্রান্তি রেখা ভারতের কোন রাজ্যগুলোর উপর দিয়ে গেছে? কোন রাজ্যের উপর দিয়ে গেছে বলো? পুরুলিয়া, বাঁকুড়া। পুরুলিয়া বাঁকুড়ার উপর দিয়ে গেছে, তাই তো? তার মানে তার উপরের অঞ্চল আমাদের উপক্রান্তীয় হবে, তাই না? তাই তো, তার উপক্রান্তীয় অঞ্চল কোথায় রয়েছে? একমাত্র আমাদের জলপাইগুড়ি রয়েছে। জলপাইগুড়ির ওয়েদার এই জন্যই তো ভালো, কারণ সেটা উপক্রান্তীয় অঞ্চলে অবস্থিত। মাথায় ঢুকছে? আমাদের বীরভূম হচ্ছে প্রচন্ড গরম, যারা বীরভূমে থাকো জানবে, গরম আর্দ্রতা যুক্ত, গরম, এখানে আর্দ্রতা রয়েছে, হিউমিডিটি রয়েছে। পুরুলিয়া তো বাবু বলে লাভ নেই, চরম ভাবাপন্ন। ঠিক আছে, প্রচন্ড গরম, চরম ভাবাপন্ন। পূর্ব মেদিনীপুর হচ্ছে আর্দ্র ক্রান্তীয়, ঠিক আছে, আর্দ্র ক্রান্তীয় অঞ্চল। আর পুরুলিয়া আমাদের হচ্ছে, জলপাইগুড়ি আমাদের উপক্রান্তীয় অঞ্চল। মনে থাকবে তো, লিখে দিলাম। সম্প্রতি কোন দেশ ভারতের সহিত যৌথভাবে ডাবল ট্যাক্স অ্যাভয়েডেন্স এগ্রিমেন্ট সংশোধন করেছে? আমাদের যেমন জিএসটি, সেভাবে হচ্ছে মরিশাস। ঠিক আছে, মরিশাস। আমাদের ডবল ট্যাক্স এগ্রিমেন্ট সরানোর জন্য আমাদের কি হয়েছে, জিএসটি চালু হয়েছে, যাতে ডবল ট্যাক্স দিতে না হয়। সেই হিসাবে সেটাকে ফলো করেছে মরিশাস। ঠিক আছে। আচ্ছা, উত্তরপ্রদেশে ভক্তিবাদ প্রচার করেছিল কে? উত্তরপ্রদেশে, হ্যাঁ উত্তরপ্রদেশে, ঠিক। কি হবে? তুকারাম। আন্দাজে বলছি, পড়নি। ভক্তিবাদ সুফিবাদ লিখেছি, পড়নি। সুরদাস, মনে পড়ে? উত্তরপ্রদেশে সুরদাস। আর মহারাষ্ট্রে কে? মহারাষ্ট্রের নামদেব। ঠিক আছে। বিশিষ্ট অদ্বৈতবাদের প্রবক্তা, যা পড়েছি। কে ছিল? বল্লভাচার্য। অ্যান্সার হচ্ছে রামানুজ। ঠিক আছে, বলতে গেলে রামানুজ হচ্ছে বিশিষ্ট অদ্বৈতবাদের প্রবক্তা। তাহলে বল্লভাচার্য কিসের ছিল? বল্লভাচার্য ছিল শুদ্ধ অদ্বৈতবাদ, শুদ্ধ হ্যাঁ, ওই জন্য গুলিয়ে অদ্বৈতবাদ। গেছে, কিছু একটা ছিল। ঠিক আছে। আর হচ্ছে নিম্বাক কিসের ছিল?
নিম্বার্ক ছিল নিম্বার্ক ছিল আমাদের দ্বৈত দ্বৈত অদ্বৈতবাদ, দ্বৈত অদ্বৈতবাদ ছিল। আর হচ্ছে আমাদের কি বলে মাধবাচার্য কি ছিল? দ্বৈতবাদ। আর বিশিষ্ট অদ্বৈতবাদ ছিল আমাদের রামানুজ। প্রত্যেকেরই আলাদা, এটা হচ্ছে শুদ্ধ অদ্বৈতবাদ, দ্বৈত অদ্বৈতবাদ, আর এটা হচ্ছে দ্বৈতবাদ। ঠিক আছে, এগুলো প্রত্যেকের আলাদা আলাদা, শুদ্ধ লিখলেই হবে, নাহলে আবার শুদ্ধ। আচ্ছা, মনসা মঙ্গল রচনা করেছিলেন কে? রায়গুণাকার ভরত ও বিপ্রদাস। স্যার রায়গুণাকার বিপ্রদাস। ভরতচন্দ্র কি একটা লিখেছিল? এটা হচ্ছে বিপ্রদাস পিপলাই, বিপ্রদাস পিপলাই। ঠিক আছে, তিনি মনসা মঙ্গল রচনা করেছেন। আচ্ছা, নিউক্লিয় চুল্লিতে যে নিউক্লিয় বিক্রিয়া হয় সেটা কি ধরনের বিক্রিয়া? সংশ্লেষণ। ভেরি গুড। একবার করবে আর কেউ বাঁচবে নি, সব মরে ফুস হয়ে যাবে। নিউক্লিয় সংশ্লেষণ যদি নিউক্লিয় চুল্লিতে হয় তাহলে কেউ বাঁচবে না, কারণ নিউক্লিয় সংশ্লেষণে হাইড্রোজেন বোম তৈরি হয়। সূর্যের উৎস হচ্ছে হাইড্রোজেন বোম। ঠিক আছে, আর নিউক্লিয় বিভাজনের মাধ্যমে একমাত্র কারেন্ট তৈরি হয়। যদি নিউক্লিয় সংযোজন হয় সব ফুটে সানলাইট হয়ে যাবে। নিউক্লিয় সংশ্লেষণ করতে গেলে নিউক্লিয় বিভাজনের প্রয়োজন। কেন? নিউক্লিয় সংশ্লেষণের জন্য এতটা তাপ দরকার, যেটা নিউক্লিয় বিভাজনের মাধ্যমে সৃষ্টি করা সম্ভব। মাথায় ঢুকেছে? ভুলেও নিউক্লিয় সংশ্লেষণ নিউক্লিয় চুল্লিতে যদি করো, কারেন্ট তো হবে নি, সব ফুটে সানলাইট হয়ে যাবে। ওকে, মনে থাকবে? কোন সম্রাটকে সুলতানি যুগের আকবর বলা হয়? ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলক। আচ্ছা, মনে আছে কে বলেছিল কথাটা? উপাধিটা কে দিয়েছিল? ছিল হেনরি এলিয়ট। নামটা মনে পড়ছে? সব ভুলে গেছি স্যার, পড়া হয়নি। বললে হবে নি বাবা, পরীক্ষার সময় প্রশ্ন করবে আর তখন ভুলে গেছি বললে তো বাবা কেউ শুনবে না। কত সালে ব্যাংক জাতীয়করণ নীতি কার্যকরী হয়? 1969। 1969 সালে ইন্দিরা গান্ধী করেছিল ব্যাংক জাতীয়করণ। ঠিক আছে, অর্ডিন্যান্সের মাধ্যমে। মনে পড়ছে আশা করি। কতগুলো ব্যাংক জাতীয়করণ হয়েছিল? 14টা। 14টা। 14টা ব্যাংক। এর বিরুদ্ধে, ব্যাংক জাতীয়করণের বিরুদ্ধে একটা কেস হয়েছিল। এই কেসটার নাম কি ছিল? যেটাতে সে জিতেও গেছিল এবং ব্যাংক জাতীয়করণটাকে খারিজ করা হয়েছিল, কিন্তু ইন্দিরা গান্ধী আবার কনস্টিটিউশনাল মানে রিভাইভ করে, মানে আবার সংশোধন করে এটাকে জিতে গেছিল। এটা হচ্ছে ডিবি কুপার। আমার ইন্ডিয়ান ব্যাংকের সেই সময় হচ্ছে চেয়ারম্যান ছিল ডিবি কুপার কেস। এটা পরীক্ষায় আছে যে ব্যাংক জাতীয়করণের সাথে সম্পর্কিত কেস কোনটা। ডিবি কুপার কেস। ঠিক আছে। আচ্ছা, কবে সারা বিশ্ব জুড়ে ইন্টারন্যাশনাল হিউম্যান স্পেস ফ্লাইট ডে পালন পালিত হয়? হবে 12ই এপ্রিল। ঠিক আছে, 12ই এপ্রিল ইন্টারন্যাশনাল হিউম্যান স্পেস ফ্লাইট ডে পালন করা হয়েছে। ঠিক আছে, এটা প্রথম পালন করা হয়েছিল 2011। 2011 থেকে এটা পালন করা হচ্ছে। আচ্ছা, ওয়েল্ডিং এর জন্য কোন গ্যাস ব্যবহার করা হয়? স্যার অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন। ভেরি গুড, অ্যাসিটিলিন। অক্সি অ্যাসিটিলিন গ্যাস আমরা পড়েছি। অক্সি অ্যাসিটিলিন, অক্সি হাইড্রোজেনিন, অ্যাসিটিলিন গ্যাস ব্যবহার করা হয়। ঠিক আছে, C2H2, অ্যাসিটিলিনের সংকেত হচ্ছে C2H2, অ্যাসিটিলিন গ্যাস। এটা কারে সেটা মিউট করবে। মালাবার উপকূলের দীর্ঘতম কয়াল? ভীমবানাথ। ভেম্বানাথ কয়াল। ভেরি গুড। মালাবার কোস্টের দীর্ঘতম কয়াল হচ্ছে ভেম্বানাথ কয়াল। ঝুমুর গান কোন জেলার বিখ্যাত গান? পুরুলিয়া। পুরুলিয়া।
পুরুলিয়ার বিখ্যাত গান হচ্ছে ঝুমুর গান, ঠিক আছে। আর আরেকটা পুরুলিয়ার বিখ্যাত আমরা জানি প্রত্যেকে, ছৌ নাচ। নাচ। ছৌ নাচ হচ্ছে ফেমাস। কম্পিউটার প্রোগ্রামের ত্রুটিকে কি বলা হয়? বাঘ। বাগ। ভাইরাস। ভাইরাস আলাদা জিনিস, ভাইরাস নয়। ত্রুটিকে ভাইরাস বলা হয় না, ভাইরাস ইজ এ প্রোগ্রাম। আর স্যার এরর বাগ বলে ফিক্স করে যে। বাগ ফিক্স করার জন্য বলা হয়, ঠিক আছে। কম্পিউটার বাগস, ছাড়পোকা নয় আবার, হ্যাঁ। তীব্রতা মাপার জন্য যে স্কেল ব্যবহার করা হয়, রিক্টার স্কেল, ঠিক আছে। রিক্টার স্কেল তীব্রতা মাপার জন্য রিক্টার স্কেল ব্যবহার করা হয়। আর খাতা পেন নিয়ে আসো ঝটপট, বের করো, এবার ম্যাথ আছে কিছু, ঝটপট করতে হবে, করো। অজানা সংখ্যাটা কি হবে? 2, 3, 6, 13, 26, 47, ঝটপট উত্তর। ডিফারেন্স 1, 3, 7, 13, 21, পরেরটা কত হবে? আগের দিন বলেছিলাম সেকেন্ড অর্ডার দেখতে হবে, তাহলে 1, 3 এর মাঝখানে এখানে কত? 2 এর মাঝখানে এই যে 78। 78, 78 এর গেছে, আগের দিন শিখিয়ে দিয়েছিলাম। তাহলে শেষেরটা কত হবে? গ্যাপে 21 পরে এটা হবে 31। তাহলে 31 আর 47 যোগ করলে হয়ে যাবে, সরি 78, সরি 73 নয় 78, 78। সকলে পারা গেছে? না পারা গেলে বলবে। স্যার ওই 21টা বুঝলাম না, মানে এটা কি বিজোড় সংখ্যা নেওয়া হলো? না, ডিফারেন্স, 2 থেকে 1 এর ডিফারেন্স কত? 1। 3 থেকে 6 এর ডিফারেন্স কত? 3। 6 থেকে 13 ডিফারেন্স কত? 7। 13 থেকে 26 এর ডিফারেন্স কত? 13। 26 থেকে 47 এর ডিফারেন্স কত? 21। এবার এদের মধ্যে ডিফারেন্স বের করো। 2, 3 এর মধ্যে ডিফারেন্স কত? 2। 3, 4 এর মধ্যে ডিফারেন্স কত? 4। 7, 14 এর মধ্যে ডিফারেন্স কত? 6। এর মধ্যে ডিফারেন্স কত? 8। তাহলে অবভিয়াসলি এর মধ্যে ডিফারেন্স 10 হবে। হ্যাঁ, বুঝতে 10 হলে পেরেছি। এটা 31 হবে, যোগ করলে 78 হবে। বুঝতে পেরেছো? ভেরি গুড। না বুঝতে পারলে এরকম বলবে, আমি আবার ভেঙে বলে দেবো, কোনো চাপ নেই। বলছে 213 দ্বারা বিভাজ্য 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? বের করার নিয়ম 111, মানে 1011, মানে এ অপশন। 1011। 1011 কি করে ভাগ করবে? 1000 দিয়ে, মানে তোমার হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করবে, যেটা ভাগ শেষ থাকবে, মানে পরের সংখ্যাটা 1011 হবে। পেরেছো না? করে দেখাতে হবে। স্যার না ওই পারলে বলো। 78 অঙ্কটা দেখি একটু, এইটুকুই কি শেষ? 78 অঙ্ক ওইটাই শেষ, বেশি করার কোনো দরকার নেই, একদম অনেক কিছু লিখে করতে হবে না, এই সুন্দর ডিফারেন্স। এই ডিফারেন্স গুলো লিখবে, তাতেই হবে। ঠিক আছে, এটা কত তো তোমাকে একদম না, ইতিহাস লিখতে 78 বলো। দাগের অঙ্কটা, 78 দাগের অঙ্ক। এখনো 78 দাগের অঙ্কে যাইনি আমি, আমি ও 77-এ আচ্ছা। আছি, আমি এখনো 77-এ আছি। এইটা হচ্ছে তোমার কি করে হবে? 1000, 4টা শূন্য, 213 দিয়ে ভাগ করবে, তাই তো? তাহলে 213 কত হবে? 4-এ তোমার 4 3 12, 2 হাতে রয়েছে 1, 5, 8, তাহলে এটা 8, এটা হবে তোমার 9 মানে 4, 1, 0, 6, 6 3 18, 6 দিয়ে 12, 6 3 18 হাতে রয়েছে 1, 7, 6 দিয়ে 12, ভাগস হচ্ছে 2, কি করলাম তো, 2 0 1, 102।
তাহলে হচ্ছে তোমার 102 ভাগ শেষ, তাহলে 46, 46 হবে না, আমাকে 47 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা 213-কে যদি 47 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 7×3=21 দেখেই বোঝা যাচ্ছে শেষে 1 আসবে। ঠিক আছে, এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে শেষে 1 আসবে, পুরো গুণ করে দেখবে এটা এসে যাবে। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে 78-এর অঙ্ক। কি হবে উত্তর বলো? আটাত্তরের উত্তর কত হবে? হ্যাঁ, এটা হচ্ছে 9-2 হবে। 9-2 হবে মানে 2 গুণিত 3 গুণিত 2-এর 9, 3-3-এর 9, তাহলে এটা 2 + 2-এর 3, তাই তো? তাহলে 2 + 2-এর 3 মানে হচ্ছে তোমার 3×2=6, 6 × 8, 8-এর 3, মানে এটা গুণ হবে 3-এর 8, তাহলে 4-2, মানে ওটা হচ্ছে 1 + 3-এর 2 বিয়োগ 5-এর 2, তাহলে 3-এর 2 + 1 মানে হচ্ছে 5-এর 2 বিয়োগ 5-এর 2 সমান 0। বুঝতে পারছো তো? না ভেঙে করতে হবে আমাকে? বুঝতে পারছো না ভেঙে করতে হবে বলো? না স্যার, হয়েছে। না স্যার, বোঝা গেছে, আপনি করতে হবে না। ওকে, না পারলে বলবে, আমি করে দেখো। যদি বুঝে যাও প্রত্যেকে তাহলে আমাকে আর করতে হবে না। ব্যাস, আমি বলে দিলাম কিভাবে করতে হবে, এবার না বুঝলে আমি অবশ্যই করবো, কেন করবো না? কোনো ছাত্রকে কোনো সংখ্যার 7-এর 11 অংশ হিসাব করতে বলা হয়, সেই সংখ্যাটিকে 7-এর 11 গুণ করার পরিবর্তে 7-এর 11 দিয়ে ভাগ করলো। এর ফলে সে সঠিক উত্তর থেকে 144 বেশি বললো। সংখ্যাটি কত ছিল? কি হবে বলো? স্যার 154। 154, বাহ ভেরি গুড। বেশ তাড়াতাড়ি করলে তো। কি করে করেছো বলো? কি বললেন বুঝতে পারলাম না। মানে কি করে করেছো বলো? তাড়াতাড়ি করেছো যখন, কি করে করেছো বলো? কি করলে করলে বলো? না আন্দাজে বলে দিয়েছো উত্তর। বলছি আপনি বুঝতে পারছেন না? হ্যাঁ, স্যার না বলো বললাম বলো, যে আমি শুনতে পাচ্ছি। অপশন গুলো দিয়ে করেছি, অপশন গুলো দিয়ে শুধু ভাগ করে ভাগে 7-11 সময় ভাগে বসিয়েছি, যেটা মিলেছে সেটা দিয়ে করেছি। আচ্ছা হ্যাঁ, সেটাও ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যদি এটা মেথডিক্যালি করতে চাও তাহলে কি করবে? ঠিক আছে, মেথডিক্যালি যদি করতে চাও তাহলে কি হবে, তুমি 7-এর 11 দিয়ে গুণ করেছো, তার মানে 11-7, ঠিক আছে, আর বিয়োগ 7-এর 11, কোন সংখ্যার এই অংশটা বের করবে, এই অংশটা সমান হচ্ছে 144, কারণ এটা তুমি বেশি লিখেছো। এবার এটা তুমি করে দেখো কি হবে। খুব ফার্স্ট হয়ে যাবে 121 বিয়োগ 49-এর 77 অংশ, এই অংশ সমান হচ্ছে 144। তাহলে এই যে অংশ বা এক্সট্রা সমান কত হয়ে যাবে? 144 গুণিত 77 বাই, এটা তোমার হচ্ছে বিয়োগ করলে হবে 22। ঠিক আছে, কত হবে এটা? 121 থেকে 49 বিয়োগ করলে কত হবে? 72। 72, সরি, হ্যাঁ 72 হবে, 72, 72। এবার দেখো 72 2 হয়ে গেল 2 গুণ করলে হচ্ছে 154। ঠিক আছে, কি করো এটা হবে। আর অপশন টেস্ট করে করলে তো অবশ্যই হবে, কোনো সমস্যা নেই। বোঝা গেছে? ভাগ করেছো, 7-এর 11 দিয়ে গুণ করেছো, মানে 11-7 দিয়ে ভাগ করবে এটা, আর 7-এর 11 দিয়ে গুণ। যে সংখ্যাটা লিখেছো আর যে সংখ্যাটা তোমার লেখা উচিত ছিল, দুটোর যে পার্থক্য সেটা 144, ব্যাস গল্প শেষ। তুমি আরো এটাকে ভেঙে করতে পারো এক্স দিয়ে গুণ করে দেখো, এটাকে সেম ভাবে এক্স দিয়ে গুণ করলে সংখ্যাটা মনে করলাম এক্স, এক্স এর সঙ্গে তোমাকে 7-এর 11 গুণ করতে হবে, সেটা পরে লিখলে। এক্স এর সঙ্গে 7-এর 11 দিয়ে ভাগ করছো মানে 11-7 দিয়ে গুণ করছো, সেটা আগে লিখলে, বিয়োগ করলে একই ব্যাপার হলো। বুঝতে পারছো অঙ্কটা কি ক্লিয়ার হলো? 7-এর 11 দিয়ে ভাগ মানে 11-7 দিয়ে গুণ, তুমি প্রথমে লিখলে, তারপরে 7-এর 11 দিয়ে ভাগটা লিখলে। ক্লিয়ার হলো?
এগো তাহলে। ওকে, 3টি পাত্রে যথাক্রমে 3-এর 10 কেজি, 6-এর 5 কেজি আর 9-এর 20 কেজি দ্রব্য আছে। ভালো কথা। সর্বাধিক কত ওজনের বাটখারা দিয়ে প্রত্যেক পাত্রের দ্রব্য পূর্ণ সংখ্যক বারে মাপা যাবে? খুব ভালো একটা কোশ্চেন আছে। অঙ্ককে একদম ধরে ধরে বড় করে অঙ্ক করার কোনো প্রয়োজন নেই। সিম্পল করবে, যতটা শর্টকাটে যত তাড়াতাড়ি করতে পারবে তত ভালো। অঙ্কের পরীক্ষা হচ্ছে না, তোমার উত্তর নিয়ে কথা, সোজা কথা। ওকে, কি হবে উত্তর? হবে? বুঝতে পারোনি কি করতে হবে? দেখো, ছোটবেলায় বাবা মা শিখিয়েছিল কি, কোনো জায়গায় যদি সর্বাধিক বলে তাহলে কি করতে হবে বাবা? করতে হবে গসাগু। আর সর্বনিম্ন বললে করতে হবে লসাগু। তাহলে 3-এর 10, 6-এর 5 আর 9-এর 20 তোমাকে বের করতে হবে গসাগু। গসাগু মানে কি? ভগ্নাংশের গসাগু মানে উপরের গুলার গসাগু, মানে 3, 6, 9-এর গসাগু আর নিচের গুলার লসাগু 10, 5, 20-র লসাগু। ভালো কথা। তাহলে 3, 6, 9-এর গসাগু কত হবে? 3 হবে। আর 10, 5, 20-র লসাগু কত হবে? 20 হবে। তাহলে এটা হবে কেজি। কিন্তু বাবা মানে কেজি নিয়ে তো গল্প নাই, আমাকে গ্রাম করতে হবে। তাহলে গ্রাম করতে গেলে কত করতে হবে? 3-এর 20 ইন্টু 1000 দিয়ে গুণ করতে হবে। 0 0 কাটলে 2 50, কাটলে 50 2 150, 150 গ্রাম হয়ে গেলে উত্তর। গল্প শেষ। বলো, ক্লিয়ার হলো? হ্যাঁ, হলো না? অনেক কঠিন অঙ্ক তো নাকি? বুঝেছো না বোঝনি বল? হ্যাঁ স্যার। তাহলে এটা কি নিও না, একদম সহজ সিম্পলি করবে। যে বুঝতে পারোনি বলবে, আমি বুঝিয়ে দেবো, অন্যভাবে বোঝাবো। বুঝতে না যতক্ষণ না পারবে আমি অঙ্ক থেকে এগোবো না। তখন বলবে হ্যাঁ বুঝে গেছি, বা কেউ যদি না বলো তার মানে বুঝতে পারবো বুঝেছো। না বুঝতে পারলে আমাকে অবশ্যই বলবে স্যার বুঝতে পারি। বুঝেছো আশা করি। নেক্সট, এটা কত হবে? সহজ কোশ্চেন বলো, একদম ইজি কোশ্চেন। সিম্পলি কতগুলো 999 আছে? 1 2 3 4 5 6। তাহলে 6টা 999 আছে, মানে 999 গুণিত 6 যোগ করবে। 9 6 54, 4 হাতে রয়েছে 5, 9 5 54, 5 61, 1 হাতে রয়েছে 6। তাহলে 9 6 54, 54 6 61। না 61 না, কি ভুল করলাম? ন পাঁচে 45, 1 2 3 4 5 6, ঠিক আছে 6। 9 5 45, 9 6 54, 4 2 5, 9 5 45, 9 6 54, 54 5 সরি 59। 54 তো স্যার 9 59, হ্যাঁ 59 59, 59 এর 9 হাতে রয়েছে 5। 9 5 45, 54 5 59, 59। হ্যাঁ সরি, আমার ভুল হয়েছিল, উত্তর বেড়ে গেছিল ওই জন্য। 5994, 5994 হলো। এবার দেখো, এই 1-এর 7 আর 6-এর 7 মিলে 1 হলো। 2-এর 7, 5-এর 7 মিলে আরেক হলো। আর 3-এর 7, 4-এর 7 মিলে আরেক হলো। তাহলে 4 5 6 7 মানে 5997। বুঝতে পারলে না পারলে নি বল? ক্লিয়ার? বলো, কঠিন লাগছে? স্যার ওই বলো। 1/7 আর 6/7 ওখানটা কি করে অ্যাড করলেন? ওখানটা বুঝতে পারলাম না। এই তো এগুলোকে ভেঙে দিবে, 1-এর 7 আর 6-এর 7 যোগ করলে বাবা কত হয়? 1-এর 7 আর 6-এর 7 যোগ করলে কত হয়? 1 হয়। ও আচ্ছা, ওইটা এক। হ্যাঁ স্যার। বুঝে গেছে আশা করি।
তাহলে এই পেয়ার এক বানালো, এই দুটা পেয়ার এক বানালো, 2 এর 7 5 এর 7 পেয়ার এক বানালো, 3 এর 4 3 এর 7 আর 4 এর 7 পেয়ার এক বানালো, 3 যোগ করে দিলাম, ব্যাস গল্প শেষ আমার। ক্লিয়ার তো? বলো। হ্যাঁ স্যার। অনেক অঙ্ক করতে পারবো। আচ্ছা, এটা একদম সেই সুন্দর করে ট্রিক শেখানোর অঙ্ক, বড়ভাবে করা যায়, করার কোনো দরকার নেই। তোর কথা হবে বলো। যদি কঠিন পদ্ধতি দেখতে চাও বলতে পারি, এই একের পরিবর্তে লিখতে হবে 2 প্লাস 2 মাইনাস 1, এই একের পরিবর্তে লিখতে হবে 3 মাইনাস 2, এই একের পরিবর্তে লিখতে হবে 4 মাইনাস 3, এরকম করে করে এটা হতে থাকবে 10 মাইনাস 9। তাহলে এটাকে লিখতে হবে 2/1 × 2 মাইনাস 1/1 × 2। তাহলে প্রথমবারে কি হবে? প্রথমবারে কাটাকাটি হবে কার কি? এই 2 এর সাথে এই 2 এর কাটাকাটি হবে, তাহলে পড়ে থাকবে 1। তারপরে এই একের সাথে এই একের কাটাকাটি হবে, পড়ে থাকবে 1/2। তারপরেরটা যখন যাব, 3 এর সাথে 3 কাটাকাটি হবে, পড়ে থাকবে 1/2। তারপর 2 এর সাথে 2 এর কাটাকাটি হলে পড়ে থাকবে 1/3। 0.9। এইভাবে এইভাবে কন্টিনিউ চলতে থাকবে, শেষে হবে 1/9 বিয়োগ 1/10। মানে মুদ্রা কথা যাই থাকুক, এখানে প্রথমটা যে থাকবে মানে 1 থাকবে, পড়ে থাকবে যেটা, সেটা হচ্ছে 1, প্রথম থেকে 1, আর শেষে 1/10 সমান হচ্ছে 9/10। 9/10 মানে 0.9। সব সময় বাকিগুলো সব কেটে যাবে, ভিতরে যা কেটে যাবে, প্রথমটার শেষটা পড়ে থাকে। অঙ্ক বিশাল কিছু করার দরকার নেই, সিম্পলি করে নিলেই হবে। ওকে, বলো, হলে বলবে, বুঝতে পারলে বলবে। 0.9। বলো, বুঝতে পেরেছো? এগোবো তাহলে। হ্যাঁ স্যার হয়েছে। এগোচ্ছি তাহলে। নেক্সট, বলো, খুব সহজ একটা অঙ্ক। 2/5 অনুপাতের উভয় পদের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে অনুপাত 3/4 হবে? অপশন টেস্ট করেই করো না। এতক্ষণ সময় লাগছে? স্যার একটুখানি দিন, সবে খাতা পেনটা নিলাম। খাতা হবে, খাতা পেন নিলে? আগের গুলো কি খাতা পেন ছিল না? আচ্ছা দেখো, এত সোজা অঙ্ক, 2 এর সাথে 3 এর মাল্টিপল স্যার কি করে সাত আসে? সাত সাত হ্যাঁ, একদম আতিপাতি বাচ্চা সেনাও বলে দিবে, কারণ 2 আছে, তোমাকে 3 এর মাল্টিপল মানে 9 যেতে হবে, মানে একমাত্র 7। আর দেখো 7-এর সাথে 5 যোগ করলে 12 হয়, 14। অঙ্ক বুঝার কিছু দরকার নেই, এক্স ধরে করতে পারো, কোনো চব্য নাই। সুন্দর যোগ করবে, অ্যান্সার অপশন টেস্ট করবে, উত্তর হয়ে যাবে। ঠিক আছে ভাই, কিচ্ছু নাই। আচ্ছা, বলো এটা কি হবে? তাহলে একটা প্রশ্ন আছে। আচ্ছা, আগের দিনে সে নল চৌবাচ্চার অঙ্কগুলো করছিলে? হ্যাঁ স্যার করেছিলাম, ওই লাস্টের কটা করা হয়নি, করে নেবো স্যার। লাস্টের কয়েকটাই তো বাকি ছিল। হ্যাঁ স্যার ওই কয়েকটাই বাকি আছে। সেই যেগুলো বাকি ছিল সেগুলোই বাকি আছে, বাকির হ্যাঁ মধ্যে স্যার। হয়নি? বাকির মধ্যে একটাও হয়নি? এটাই তো বাজে জিনিস, করতে হবে। যেদিনের কাজ তাড়াতাড়ি শেষ করে রাখবে। আচ্ছা, এটা কি হবে? এটা কত হবে বলো?
এই বাচ্চাদের অঙ্ক। হ্যাঁ, এতক্ষণ স্যার সময় লাগছে। 3:1। 3:1, তাই তো? তাই তো? কি হবে? 45 গুণিত 12 ইচ টু 30 গুণিত 6, 6 মাস পরে এসছে, কাটাকাটি করে দিবে। 15 2 30, 15 3 45। এবার হচ্ছে তোমার 3 2 6, তাহলে এটা হচ্ছে তোমার ইকুয়াল হবে 12:4, মানে 4 3 12 সমান 3:1। তাহলে মাতি অঙ্ক, বাচ্চাদের অঙ্ক। বাকিদের হয়েছে, বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। একদম সহজ অঙ্ক। আচ্ছা, পরপর 5টি সংখ্যার জোড় সংখ্যার গড়। পরপর 5টি জোড় সংখ্যার গড় 10 হলে মাঝের সংখ্যাটি কত? তাহলে সহজ প্রশ্ন, এতক্ষণ সময় লাগবে না, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। 3 সেকেন্ডের জিনিস, অঙ্কটা 3 সেকেন্ডে হয়, এত টাইম লাগানো যাবে না। 5টি জোড় সংখ্যার গড় 10, মাঝের সংখ্যাটা কত? আরে 5টি জোড় সংখ্যার গড় 10, মানে ধরো 10, এদিকে 8, এদিকে 6, এদিকে 12, এদিকে 14, তাহলে তার গড় কত হবে? 10ই তো হবে নাকি? ওই ডিফারেন্স থাকবে, যোগ করে যাই করো, মাঝে যেটা থাকে সেটাই তো গড় হয় নাকি? হ্যাঁ স্যার। তাহলে হাসানোর অঙ্ক 3 সেকেন্ডের অঙ্ক, এত সময় পাবে না। 3 সেকেন্ডের অঙ্ক 3 সেকেন্ডে করতে হবে, ঝটপট। এইগুলো টাইম বাঁচাতে না পারলে এক্সামিন করতে পারবে না। আর এক্সামে কিন্তু এত সহজ প্রশ্ন থাকবে না, এক দুটো থাকবে, বেশিরভাগই লেন্দি থাকবে। কারণ কি বলতো, মিসলেনিয়াস পরীক্ষার ক্ষেত্রে তোমার যেহেতু জিকে 75 থাকবে না, সে কারণে ম্যাথের উপর একটু চাপ দেবে, যাতে ম্যাথ করতে না পারো। খুব লেন্দি অঙ্ক দেবে, এত সহজ অঙ্ক দেবে না, ঠিক আছে? ফলে লেন্দি অঙ্ক করা প্র্যাকটিস করবো, বুঝলো, মিসলেনিয়াস পরীক্ষার জন্য। আচ্ছা, এটা সহজ প্রশ্ন, আগের দিনই করেছিলাম। বলো, এ এবং বি একটি কাজ 25 দিন আর 30 দিনে করতে পারে। একত্রে কাজ শুরু করার পর এ চলে যায়, বাকি কাজ বি 8 দিনে করে। তাহলে এ কতদিন কাজে নিযুক্ত ছিল? বলো, বেশিক্ষণ লাগবে না, 10 10 দিন। সেকেন্ডের মতো। স্যার 10 দিন। 10 দিন, ভেরি গুড। 10 সেকেন্ডের মধ্যে অঙ্ক করতে হবে। বাকিদের হয়েছে না হয়নি? সময় বেশি পাবে না বাবা, এই অঙ্কগুলো তাড়াতাড়ি করতে হবে। তাহলে কিভাবে করেছিলাম? এ করে 25 দিনে, বি করে 30 দিনে, ঠিক আছে? তাহলে এদের এলসিএম করবো। কিভাবে করবো? 150 হবে, বলেছিলাম কিভাবে করতে হয়। তাহলে 125, 30 5 এ 150, 25 6 এ 150। এবার বলছি তাহলে টোটাল কাজ হচ্ছে আমাদের 110, 150, আর আমাদের হচ্ছে এদের 6 আর এর হচ্ছে 5। তাহলে বলছে বাকি কাজ বি 8 দিনে করে। তাহলে আমাকে বি এর গল্প আগে দেখে নেবো। তাহলে 8 দিনে বি করবে কত? 8 গুণিত 5, তাই তো? 5 করে সে করে, 8 5 40 কাজ সে করে নেবে। তাহলে 150-র মধ্যে 40 বি শেষে করেছে, তাহলে বাকি কত? 110। 110 করবে কি? দুজনে মিলে করবে। দুজনে মিলে কত? 6 + 5 মানে 11। তাহলে 110-কে 11 দিয়ে ভাগ করবো, কত হবে? অ্যান্সার হবে 10। গল্প শেষ, 10 দিনে হবে। বুঝে গেছে তো বলতে গেলে? হ্যাঁ স্যার হয়েছে। বাকিদের করো, ডাউট হলে বলবে, অঙ্ক বুঝতে না পারলে বলবে। তো আরেকটা কোশ্চেন আছে এরকম, এ নল বি নলে 3 গুণ ক্ষমতা সম্পন্ন খালি চৌবাচ্চা বি নলের দ্বারা পূর্ণ হতে যে সময় লাগে এ নলের তার থেকে 16 মিনিট কম সময় লাগে। একত্রে এই দুটি নল দ্বারা খালি চৌবাচ্চাটি জলপূর্ণ হতে কত সময় লাগবে? 10 সেকেন্ডের মধ্যে রেকর্ড। একটু সময় লাগতে পারে, বেশি সময়। 20 সেকেন্ড দিলাম, 10 সেকেন্ডের জায়গায় 20 সেকেন্ড দিলাম।
কঠিন পদ্ধতিতে করবে না, সহজ পদ্ধতিতে করবে? কেউ বলেনি বাবা সুন্দর করে অঙ্ক করো, বাবা উত্তর নিয়ে কথা, কিভাবে হচ্ছে শুধু অ্যান্সার বুঝতে পারলেই হলো। সুন্দর করে খাতা সাজিয়ে খাতায় ভর্তি করার কোনো প্রয়োজন নেই, হচ্ছে না? তাহলে কিভাবে করবে? এ হচ্ছে বি নলে 3 গুণ ক্ষমতা সম্পন্ন, তাহলে বি যদি 1 হয় তাহলে এ কত হবে? 3 এবিলিটির অনুযায়ী। তাহলে খালি চৌবাচ্চা হতে বি এর যা সময় লাগে এর তার থেকে 16 মিনিট কম সময় লাগে। তার মানে দুজনের যে কাজের সময়ের যদি পার্থক্য আমরা যদি ভাবি, কাজের এবিলিটির পার্থক্য, 2 এবিলিটির পার্থক্য, এর 3 এর 1, তাহলে 2 ইউনিট আমি যদি বলি তাহলে সেটা কত? অবশ্যই 16 মিনিট। তাহলে 1 ইউনিট মানে কত? 8 মিনিট। আর 3 ইউনিট মানে 24 ইউনিট। তাহলে বি করবে কত? 16 মিনিটে। আর এ করবে কত? তোমার হচ্ছে 8 দিয়ে 16, 8 3 24 ইউনিটে। তাহলে এদের দুজনের লসাগু 24 আর হচ্ছে 16, লসাগু কত? এলসিএম বের করবো, কত? 48, তাই তো? 48 তো নাকি? 48 হবে। হ্যাঁ স্যার এর ক্ষেত্রে কত হবে? 2। বি এর ক্ষেত্রে কত হবে? 3, তাই তো? এর ক্ষেত্রে হবে, সরি এটা না, এটা সরি এটা করার দরকার নেই। দুজনের এবিলিটি তো আমাদের কাছে আছে, 3 স্যার আর 1 এখানে আমাদের। এটা মনে হচ্ছে দেখুন 16 মিনিট এন এর থেকে মানে তার 16 মিনিট কম সময় লাগে। হুম মানে হুম। 16 মিনিটে এখানে দেখুন 24 আর 16 এর মধ্যে যদি আমি ডিফারেন্স করি তো এখানে 16 আসছে না, না 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 না, অ্যান্সারটা ওটা এইভাবে বললে হবে না। আসবে না স্যার। না না, এসে যাবে এসে যাবে, আমি তোমাকে দেখাচ্ছি, দেখো এসে যাবে। 48 বুঝতে পারলে? 48টা হলো কত? 48টা তোমার হচ্ছে এদের এখান থেকে এলসিএম করে এলো, ঠিক আছে? এবার এখানে খালি চৌবাচ্চাটা বলছে দুটা নল যদি একসাথে আসে তাহলে সেটা কত হবে? তোমার 3 আর 1 স্যার মানে কত? 20 হলো কেন হলো? কোনটা বলো? বলছি 20 হলো কেন হলো, মানে 16 মিনিট কম বেশি সময় নিচ্ছে সেই জন্য? না দাঁড়াও, এখানে আমি তো তো বুঝতে হচ্ছে পারলাম না। বিটা 16 নয় তো 8, তো ভুল বললাম, বিটা তো 8। 8 আর 24, সরি ভুল হলো, 8 আর হচ্ছে 24। হ্যাঁ 8 আর 24, সরি স্যার 6 মিনিট উত্তর বেরিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, 8 আর 24, আমার আমার সরি একটু ভুল হলো, এখানটা একটু ভুল হলো আমার। ঠিকই ছিল 8 আর 24, কারণ 2 ইউনিট মানে 16 মিনিট, মানে 1 ইউনিট মানে কত? 8 মিনিট। তাহলে এটা হচ্ছে 8 আর 8 3 24, তাহলে 24 আর 48 এর এলসিএম কত? 24ই। তাহলে 24 এরা দুজন মিলে কত করবে? 4। 24 ভাজিত 4 মানে কত? 24 ভাজিত 4 মানে হচ্ছে 6। 6 মিনিট উত্তর। বোঝা গেল না গেল না বলো? এবার ক্লিয়ার হয়েছে? আমি ওখানটা সরি একটু ভুল হয়েছিল 48টা করা। না বুঝতে পারলে বলো, আবার আমি বলে দেবো। যেটা বুঝতে পারোনি বলো, আমি বলে দেবো, কোনো সমস্যা নেই। 8টা কিভাবে এলো স্যার এখানে বিয়ে? 8 আর 24-এর গল্পটা বুঝতে পেরেছো না পারোনি বলো? 24টা বুঝতে পেরেছি, 8টা বুঝতে পারছি না। আচ্ছা ভেরি গুড। জিজ্ঞেস করবে এরকম, দেখো এই যে 2 ইউনিট সমান 16 মিনিট, এটা বুঝতে পেরেছো তো? না, আরেকবার বলে দিন। এটা বুঝতে পারো না পারোনি বলো? আমি তাহলে আবার সাইড একটু বড় করে করে দেখাবো, যেটা বলবো কোনো সমস্যা নেই। পারিনি আমি। বলবো? হ্যাঁ স্যার। আচ্ছা অবশ্যই অবশ্যই বি এর অবশ্যই বলবে তো। 1 হলে আর এ এর হচ্ছে 3 গুণ, ওদের ডিফারেন্স করলে 2 আসছে, 2 ইউনিট দেখো আসছে, 2 বলছে ইউনিটকে এ, একদম বলে দিচ্ছি শোনো, এ নল হচ্ছে বি নলে 3 গুণ ক্ষমতা সম্পন্ন হ্যাঁ স্যার। হতে পারে। তাহলে এ নল 1 মিনিটে কত? 3 ইউনিট জল হতে পারবে। এটা ক্লিয়ার তো প্রথম লাইন থেকে? তাহলে এদের দুজনের ডিফারেন্স কত? 2 ইউনিট। এ 3 ইউনিট পূরণ করে, এ 1 ইউনিট পূরণ করে, 2 ইউনিট। তাহলে 2 ইউনিট মানে কত মিনিট? 16 মিনিট কম সময় লাগে, মানে 2 ইউনিট এই 16 মিনিটের ডিফারেন্স। তাহলে 2 ইউনিট যদি 16 মিনিট হয় তাহলে বাবা 1 ইউনিট সমান কত মিনিট হবে? 8 মিনিট হবে, তাই না? আর 1 হ্যাঁ ইউনিটটা হ্যাঁ কার? বুঝতে পেরেছি। বি এর। আর 3 ইউনিট হ্যাঁ কার? স্যার। 8 এর। এবার বোঝা গেছে হুম, ক্লিয়ার? হ্যাঁ স্যার, তাহলে হ্যাঁ স্যার। আর এতে 3 আর 1 মানে যোগফল 4, ওটা ক্লিয়ার তো বলো? হুম হুম স্যার, ঠিক আছে।
ও তুমি মনে হয় সেই প্রাচীন পদ্ধতিতে করছিলে না? না স্যার আমি একটু বেশি প্রাচীন পদ্ধতিতে করছিলে? হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পারছি। না না, প্রাচীন পদ্ধতিতে করলে বাবা এগুলো ঝট করে বুঝতে না একটু অসুবিধা হবে। মানে এগুলো যতক্ষণে এতে সড়গড় হবে ততক্ষণ এটা বুঝতে একটু অসুবিধা হবে। এটা মানে দেখো আমার পক্ষেও কিছু বলা সম্ভব নয়, একমাত্র তোমাকে র্যাপিড প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে তুমি এটা সম্পর্কে ক্লিয়ার হবে, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। পদ্ধতিতে করতে পারবে না, হ্যাঁ সমস্যা হবে। ঠিক আছে, একদম একটা সহজ অঙ্ক বলে ফেলো। বলেছে 40 কিমি দূরবর্তী কোন স্থানে 10 কিলোমিটার/ঘন্টা গতিবেগে গিয়ে পূর্বের স্থানে ফিরে আসতে এক ব্যক্তির 6 ঘন্টা সময় লাগে। ফিরে আসার সময় ব্যক্তির গতিবেগ কত ছিল? 5 সেকেন্ড টাইম। 5 সেকেন্ডে উত্তর বলতে হবে। 20 কিমি। 20 কিমি/ঘন্টা, দেখেছো? এরকম প্রেসার দিলেই সঙ্গে সঙ্গে উত্তর ঝট করে পেয়ে যাবো 5 সেকেন্ডে। বেশি টাইম দেওয়া যাবে না। বাকিরা বুঝতে পেরেছো না পারোনি বলো? বোঝাবো আমি, হ্যাঁ অবশ্যই স্যার বোঝাবো। বুঝতে পেরেছি, বুঝতে একটু টাইম লেগে গেছে। দেখো 40 কিলোমিটার কোন দূরবর্তী স্থান, এ একটা স্থান বি একটা স্থান, যাদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 40 কিমি। তাহলে কোন একজন যাচ্ছে 10 কিলোমিটার/ঘন্টা বেগে যাচ্ছে, তাহলে বাবু 10 কিলোমিটার/ঘন্টা বেগে সে যদি যায় 40 কিমি, তার সময় লাগবে কত? 4 ঘন্টায় সে পৌঁছে। এবার 4 ঘন্টা সে গেল, কিন্তু বাবা তাকে পুরো কাজটা 6 ঘন্টায় করতে হবে, তাহলে তাকে ফিরে আসতে হবে কত ঘন্টায়? 2 ঘন্টায় ফিরে আসতে 2 হবে। ঘন্টায়। 2 ঘন্টায় 40 কিমি তাকে ফিরে আসতে হবে, তাহলে 1 ঘন্টায় সে কত কিমি ফিরবে? 20 কিমি। তাহলে তার স্পিড 20 কিলোমিটার/ঘন্টা। গল্প শেষ। ক্লিয়ার তো? বলো। হ্যাঁ স্যার। কোশ্চেন সহজ। আচ্ছা, এটা দেখি মনে আছে নাকি। 180 কিলোমিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 67 কিমি/ঘন্টা বেগে চললে কত সময়ে 5 কিমি/ঘন্টা বেগে গতিবেগ বিপরীত অভিমুখে চলমান একটি ব্যক্তিকে অতিক্রম করবে? এটার জন্য 10 সেকেন্ড সময় দিলাম, ঝটপট। বেশি টাইম দেওয়া যাবে না, 10 সেকেন্ড। 10 সেকেন্ডও নয়, এটা 7 সেকেন্ড সময় দেওয়া যাবে। একটা শুধু এক্সট্রা কাজ করতে হবে, সেইটা, বাকি কিছু নয়। টাইম আপ হয়ে গেল, হবে না উত্তর? বেশি টাইম দেওয়া যাবে না। অ্যান্সার হবে 9 সেকেন্ড। ওকে, কিভাবে হবে? খুবই সহজ ব্যাপার। আচ্ছা, স্যার এই অঙ্কটা একটু বের করে দিন না। হ্যাঁ বলো বলো। স্যার অঙ্কটা একটু কষে দিন না, বুঝতে পারলাম না এটা অঙ্কটা। নিশ্চয়ই, কেন করবো না? আমি সব অঙ্কই করে দিচ্ছি, তোমাদের টাইমের মধ্যে করতে পারলে তো ভালো হয়। না করতে পারলে আমি তো অবশ্যই সব অঙ্ক পারলেও করে দেবো, না পারলেও করে দেবো, কোনো চিন্তা নেই। ঠিক আছে, দেখো এরকম ডিস্টেন্সের অঙ্কগুলো করেছো? ট্রেন আর এরকম সময় দূরত্বের অঙ্ক? স্যার এই অঙ্কগুলো আমার কি হয় জানেন তো, আমি যখন করি সব কটা হু করে ফেলি, আবার যদি 1 মাস গ্যাপ দিয়ে দিই সব ভুলে যাই। ভেরি গুড। পরীক্ষার সময় তাহলে বলবে স্যারকে, স্যার আমাকে এই ধরনেরই 10টা অঙ্ক দিবে। সেটা তো হবে না, আমাকে সবই করতে হবে। হ্যাঁ, দেখো কি হয়, একটা ট্রেন হচ্ছে 180 মিটারের একটা ট্রেন। এবার যখন কোনো লোককে অতিক্রম করে তখন সে কি করে, ট্রেনটা নিজের দূরত্বই অতিক্রম করে, স্টেশন থাকলে দূরত্ব যোগ হয়ে যায়। ঠিক আছে, এবার এখানে যেহেতু আমাদের কি রয়েছে, শুধু ব্যক্তি রয়েছে, তাহলে বাবু ডিস্টেন্স আমার 180 মিটার কনফার্ম। এবার কি হচ্ছে, দুটো মানে ট্রেন আর ব্যক্তি বিপরীত অভিমুখে যাচ্ছে। মানে ট্রেন যদি এদিকে যায়, ব্যক্তি এদিকে যাচ্ছে, তার মানে এখানে গতিবেগ কি হবে? গতিবেগটা কি হয়ে যাবে? বাড়বে। যোগ হবে, মানে বাড়বে। যদি একই দিকে যায় দেখো বেগ কমে যায়, কারণ দুদিকে যাওয়া মানে স্পিডে চলে গেল হুস করে, ওই যে দুটো গাড়ি দুদিকে গেলে স্পিডে যায়। আর যদি একই দিকে যায় তখন সেটা বিয়োগ হয়, গতিবেগের বিয়োগ হয়। সিম্পল গল্প, সিধি বাদ নো বকওয়াস।
তার মানে দুজনের গতিবেগ কত, এর 67 কিলোমিটার পার ঘন্টা, এর 5 কিলোমিটার পার ঘন্টা। তাহলে গতিবেগের পার্থক্য আমরা বের করব। 67 মাইনাস 5 কত, 62 কিলোমিটার পার আওয়ার। ভালো কথা, সরি যোগ হবে, সরি ভুল বললাম, 72 কিলোমিটার পার ঘন্টা যোগ হবে, প্লাস করতে হবে 72 কিলোমিটার পার আওয়ার। কিন্তু আমার কিলোমিটার পার আওয়ারে তো থাকলে হবে না, আমাদের যেতে হবে মিটার পার সেকেন্ডে, কারণ আমাদের ট্রেনটা 180 মিটার। তাহলে 72 কে গুণ করতে হবে 8-এর কত দিয়ে, স্যার বেরিয়ে গেছে এবারে। কত 5-এর দিয়ে, 18, 8-এর 5-এর 18 সরি ভুল বলছি, 5-এর 18 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? 5-এর 18 দিয়ে, এবার 5-এর 18 কেন, কারণ হচ্ছে ঘন্টাকে মিটার পার সেকেন্ড করতে গেলে একদম 5-এর 18 কিলোমিটারকে মিটার করতে গেলে 1000 দিয়ে গুণ করতে হয়, আর ঘন্টাকে মিনিট সেকেন্ড করতে গেলে 3600 দিয়ে গুণ করতে হয়। তাহলে 1000/3600 যদি কাটাকাটি করি তাহলে সেটা হয়ে যায় আমাদের 5-এর 18। সেই কারণে আমাদের 5-এর 18 দিয়ে গুণ করতে হবে। ওকে, তাহলে 5-এর 18 দিয়ে গুণ করলে কত হবে, 18 4 9 2 18 9 হবে, 5 এবার 20 হবে। মানে এটা 4 কত 8 স্যার 20 হবে, 20। 4-18 72, আর তাহলে 5-8 9 2 18 9 5 45 9 8 72 আর 2 4 মানে 20। তাহলে 20 কিলো মানে 20 মিটার পার সেকেন্ড। তাহলে ডিস্টেন্স কত, 180/20। সিম্পল আমাদের উত্তর 9। ঠিক আছে, এই হচ্ছে, বেশিক্ষণ সময় লাগার কথা না, রেকর্ড করতে হবে। ওকে, এবার আমাদের আরো হচ্ছে 90। আচ্ছা, বাকিগুলো আমি হোমওয়ার্ক দেবো, ঠিক আছে, তোমরা করবে। মানে 91 থেকে 100 পর্যন্ত বাকি 5টা হোমওয়ার্ক থাকবে, আর পাইপ এন্ড সিস্টেমের থাকবে। এগুলো আমি পরের দিন একসাথে দুটোকে শেষ করবো। ওকে, এটা বলো, স্থির জলে একটি নৌকার বেগ 12 কিলোমিটার পার ঘন্টা। স্রোতের অনুকূলে নৌকাটি কোন স্থানে গিয়ে তার দ্বিগুণ সময় ফিরে আসে, স্রোতের গতিবেগ কত? এটাকে একদম কঠিন ভাবে ভাবার কোনো দরকার নেই, ঠিক আছে, একদম আতিপাতি ভাববে তাহলে অঙ্ক হয়ে যাবে। 6 কিমি পার ঘন্টা। না, উত্তর হবে সবই হবে না, বলে একটু সহজ ভাবে ভাবো, তাহলেই হয়ে যাবে। অ্যান্সার হবে 4 কিলোমিটার পার ঘন্টা। কি করে করবে, কোনো বেশি ভাবার দরকার নেই, থিওরিটিক্যালি যদি ভাবো বুঝিয়ে দিতে পারি। কিছু নয়, 12 কিলোমিটার পার ঘন্টা, দ্বিগুণ সময় ফিরে যাচ্ছে, মানে 1+2 কে ভাগ করবে 12/3 মানে 4 কিলোমিটার পার ঘন্টা। এটা এতটাই সহজ, এটাকে তোমরা কঠিন ভাবছো। আর যদি ভাবো একটু ভালোভাবে করবে, ভালো তার জন্য আছে। স্থির জলে নৌকার বেগ 12, মনে করি স্রোতের বেগ হচ্ছে x কিলোমিটার। এটা করো, তাহলে অনুকূলে যখন যাচ্ছে তাহলে হচ্ছে কোন স্থানের দূরত্ব একটা ভেবে নিবে ডি, ঠিক আছে, তাহলে ডি, এবার এটাকে সময় দিয়ে ক্যালকুলেট করে করতে পারো, কোনো সমস্যা নেই। কি বলছি বুঝতে পারছো, স্রোতের বেগ এক্স ধরলে তাহলে অনুকূলে বেগ হচ্ছে 12+x, প্রতিকূলে তার বেগ হচ্ছে 12-x। ঠিক আছে, তাহলে প্রতিকূলে যেতে তার সময় যে লাগবে, অনুকূলের বেগ আর প্রতিকূলের বেগ কি হচ্ছে, দ্বিগুণ সময় ফিরে আসছে, তাহলে স্রোতের বেগের পার্থক্য দ্বিগুণ। তাহলে তোমাদের হচ্ছে সুন্দর করে তোমরা এটাকে করবে, 12+x সমান 2 × 12-x। সুন্দর করবে, আরো যদি ভাঙতে চাও কষ্ট করে করতে চাও সেটাও করতে পারো, ডি ধরে সমান করে ডি কেটে তাও করতে পারো, এখান থেকে করতে পারো। 12+x সমান 24 - 2x। তাহলে 2x টা এদিকে গেলে কত হবে, 3x, 3x সমান 12, x সমান 4। অথবা আমি যেরকম দেখালাম সিম্পল মারবে, অঙ্ক উত্তর হয়ে যাবে। বোঝা গেল না, গেল নি বল? নাহলে আমি যেরকম বুঝালাম সেটাও করতে পারো, কোনো চাপ নেই। যেহেতু এটা সম্ভব হলো কেন, কারণ দূরত্বটা ফিক্সড, কোনো স্থানে গিয়ে ফিরে আসছে বলে। যদি ডিস্টেন্স আলাদা হতো তাহলে কিন্তু হতো না, ঠিক আছে, যেহেতু ডিস্টেন্স ফিক্সড সেই কারণে আমরা এখানে ডিস্টেন্সটাকে না ধরে অঙ্ক করতে পারি, মানে কারণ ডিস্টেন্স দুদিকেই কেটে যাবে, স্রোতে অনুকূলে যা গেছে প্রতিকূলে তাই এসছে। বলো বোঝা গেল না, গেল না? হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমি 90 পর্যন্ত করলাম,
বাকি আমার এই যে 91, 92, 93, 94, এদিকে আমার হচ্ছে 95, 96, 97, 98, 99, 100 অঙ্কগুলো আছে, এগুলো করবে। আর আগের দিনের পাইপ এন্ড সিস্টেমের যে অঙ্কগুলো বললাম সেগুলো আছে, সেগুলো করবে।